অঙ্ক হচ্ছে দুইটাই হচ্ছে আপনার ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটালের অঙ্ক আমরা করেছি আমাদের বিবিএ সময়ে ফাইন্যান্সে। জিনিসটা কি হচ্ছে, আমার যে ক্যাপিটালটা আছে বা আমি যে একটা প্রজেক্ট নিব, এই প্রজেক্টটা আমি নিব নাকি, এই প্রজেক্টটা নিতে হইলে যে আমার ফান্ডিং আমি যে জায়গা থেকে নিব, সেই ফান্ডিংটার কস্টিংটা কত পড়তেছে, আর প্রজেক্ট থেকে আমার আর্নিং রিটার্ন কত আসবে। সেটা যদি নেট প্রেজেন্ট ভ্যালুটা যদি পজিটিভ হয় বা জিরো থেকে বেশি হয়, তাহলে তো আমরা প্রজেক্টটা নেই। মানে এনপিভির অঙ্ক যেগুলো আমরা করছি, আপনারা করছেন না এনপিভির অঙ্ক, নেট প্রেজেন্ট ভ্যালু, যে আমি 10 বছর ধরে টাকা পাবো বা 5 বছর ধরে প্রজেক্টটা রান হবে, সেটার ভ্যালু আজকের দিনে কত, কত যাবে, কত আসবে। তো ওই এটা বের করার জন্য, সেই কস্টিংটা বের করার জন্য চ্যাপ্টার 8-এর দুইটা ভাগ। এই একটা ভাগ হচ্ছে আপনার এইসব ফান্ডিং আমি কোত্থেকে করব, শর্ট টার্ম ফাইন্যান্স বা লং টার্ম ফাইন্যান্স, এবং সেটার কস্টিং কত পড়বে, কস্ট অফ ক্যাপিটালটা বের করা। তো আগে যখন আপনাদের এমসিকিউ ছিল না, তখন তো এরকম বড় বড় অঙ্ক আসতো। তো আমি যেটা শুনছি যে 2 টার্ম আগে থেকে আপনাদের বিজনেস ফাইন্যান্সেও ম্যাথ আসা শুরু হয়েছে। এরকম একটা অঙ্ক দিবে আপনাকে, হয়তো রাফ করে উত্তরটা বের করতে হবে। এরকম বড় অঙ্কও হতে পারে, ছোট অঙ্কও হইতে পারে। আমার ইয়েটা হচ্ছে এই পর্যন্ত যা আসছে, আপনারা দুইটা নিয়মে কস্ট অফ ক্যাপিটাল বা মানে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটালের যে ফর্মুলাটার সাথে সাথে জিনিসগুলো বের করতে আপনার দুই রকমের ফর্মুলা কাজে লাগবে। কোন ফর্মুলা কাজে লাগবে সেটা আসলে ডিপেন্ড করবে আপনার অঙ্কে ইনফরমেশন কি দিল এটার উপরে। তো দুই রকমটাই আপনাদেরকে দেখায় দেওয়া বা আহ, আপনারা করে গেলেন আর কি, যাতে অঙ্ক আসলে যাতে মনে না হয় যে আরে আমি তো এটা করিই নাই, আমি তো এটা অ্যান্সারই করতে পারতেছি না, এরকম যাতে না মনে হয়। ওকে, এখন আমরা যদি এই কোশ্চেনটা দেখি, যেটা হচ্ছে নভেম্বর ডিসেম্বর 15-এ আসছিল। এখানে বলছে গ্রামীণ কমিউনিকেশন has a capital structure that consists of 70% common stock আর 30% long term debt. কমন স্টক মানে হচ্ছে অর্ডিনারি শেয়ার। তাহলে ওদের ক্যাপিটাল স্ট্রাকচার মানে হচ্ছে যেই সমস্ত কম্পোনেন্ট গুলো মিলে ক্যাপিটাল ক্রিয়েট হয়েছে। তাহলে ক্যাপিটাল ক্রিয়েট হয়েছে, ওদের ইকুইটিও আছে, ওদের ডেটও আছে। তো ইকুইটির এটা হচ্ছে কমন স্টক দিয়ে বলছে, এবং দুইটা মিলেই কিন্তু 100%, 70% 30% করলে 100%। সো আমার আর ভ্যালু লাগতেছে না। আচ্ছা, তারপরে বলছে ইন অর্ডার টু ক্যালকুলেট গ্রামীণস ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল অ্যান অ্যানালিস্ট হ্যাজ অ্যাকুমুলেটেড দ্য ফলোইং ইনফরমেশন। এই যে লং টার্ম ডেট, 30% লং টার্ম ডেট, এই লং টার্ম ডেটটা কিন্তু কোনো ব্যাংক লোন না বা কোনো টার্ম লোন না। সেটা কি, সেটা হচ্ছে এই কোম্পানির 15 বছরের বন্ড আছে। সেই বন্ডটার মাধ্যমে হচ্ছে বন্ডটা মার্কেটে ছেড়ে বন্ড ইস্যু করার মাধ্যমে তারা ফান্ডিং এর ব্যবস্থা করে। তার তার 30% লং টার্ম ডেট, সেটা হচ্ছে একটা বন্ড। এখন বন্ড সম্পর্কে আপনাদের আইডিয়া নাই কার কার? আমার ম্যাম ভালো আইডিয়া নেই। ভালো আইডিয়া নাই, ওকে। বই আছে সবার কাছে? ইয়েস ম্যাম। চলেন আমরা তাহলে একটু বইয়ে যাই। ম্যাম কত নম্বর পেজ? আমি বলতেছি, হ্যাঁ।
ম্যাম এই বন্ড কি জিরো কুপন বন্ড? না, জিরো কুপন বন্ড না। বন্ডটা কিরকম বন্ড ওটা আপনাকে কোশ্চেনে বলে দিবে। আচ্ছা, আমরা যখন চ্যাপ্টার 8 এর প্রথম ক্লাসটা করছিলাম, কারোরই হয়তো মনে নাই বাইয়ে, আমরা শর্ট টার্ম ফাইন্যান্সটা কভার করছিলাম এবং পরবর্তী ক্লাসে আমাদের লং টার্ম ফাইন্যান্স পড়ার কথা ছিল। তো লং টার্ম ফাইন্যান্স হচ্ছে আমার দুই জায়গা থেকে আসতেছে, হয় দুই জায়গা না, ঠিক মানে তিন জায়গা থেকে আসতেছে, ইকুইটি থেকে, ডেট থেকে, অথবা মিক্সড, মানে ইকুইটি এবং কম্বাইন্ড ইকুইটি ডেট আর ডেট মিক্সড। আর একটা হচ্ছে রিটেইনড আর্নিংস, যে আমার এই বছরের যে প্রফিটটা রয়ে যাবে সবকিছু দেওয়ার পরে সেইটা আবার আমার পরবর্তী বছরে কি আর একটা ফান্ড হিসাবে কাজ করবে না, আমার একটা ফাইন্যান্স হিসাবে। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম এই চ্যাপ্টার থেকে কি আমাদের হচ্ছে মানে ম্যাথ গুলো আসার পসিবিলিটি আছে এমসিকিউ এর জন্য? সেটাই আমি বললাম যে প্রথম দিকে আসতো না, বাট দুইটা আগে থেকে অঙ্ক আসা শুরু হয়েছে। তা আমাকে আমার একটা স্টুডেন্ট বলছিল আর কি। আচ্ছা, তো সোর্সেস অফ ডেট ফাইন্যান্সের মধ্যে একটা হচ্ছে আপনার ওভারড্রাফট। ব্যাংকের সাথে যদি আপনি ফ্যাসিলিটি করে রাখেন যে আমার ব্যাংকের সাথে আপনার একটা অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টে এত টাকা পর্যন্ত আপনি ওভারড্রাফট ফ্যাসিলিটি নিতে পারেন, মানে ব্যাংকে আপনার টাকা নাই বাট আপনি, এটা একটা ধার আর কি। ডেট ফ্যাক্টরিং, ডেট ফ্যাক্টরিংটা আমি পরে বলতেছি। টার্ম লোন, আমরা ডেট ফাইন্যান্সে আবার কি করতে পারি, ব্যাংক থেকে 5 বছর 10 বছর মেয়াদি লোন নিতে পারি। লোন স্টক, লোন স্টকটা হলো আপনার বন্ড, মানে বন্ডের আরেকটা নাম হচ্ছে লোন স্টক। এটা করতে পারি লিজের মাধ্যমে, টাকার ব্যবস্থা করতে পারি, আদার ফর্ম অফ ডেট। তো লিজের মাধ্যমে আর ডেট ফ্যাক্টরিংটা আমি পরে বলতেছি। আমরা এখন যেটা আপনাদেরকে বলবো, কি বলবো, যে বন্ড, বন্ডের আরেকটা নাম হচ্ছে লোন স্টক। নামগুলো আমাদের জানা দরকার, নাহলে হয়তো আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাবো, আল্লাহ জীবনে নাম শুনি নাই, কিন্তু পরে হয়তো মনে হবে আয় হ্যাঁ বন্ড তো আমি জানতাম। আচ্ছা, তো বন্ডের যারা বন্ড সম্পর্কে জানেন না, বন্ডটা কি, যে একটা কোম্পানি তো শেয়ার মার্কেট থেকে টাকা উঠাইতে পারে, মানে আইপিও থেকে, ইনিশিয়াল পাবলিক অফারিংস এর মাধ্যমে। এখন সে আইপিও তে যাওয়ার পারমিশন পাইলো না, তারপরে সে আপনার তার অলরেডি অনেক ব্যাংক লোন আছে অলরেডি, তো ব্যাংক লোনটা তার জন্য রিস্কি। আর অন্যান্য ব্যাংকও কিন্তু যখন দেখবে যে অলরেডি এই কোম্পানির অনেক ব্যাংক লোন আছে, অন্যান্য ব্যাংক কিন্তু সহজেই ওই কোম্পানিকে লোন দিতে চাবে না, বা চাইলেও হায়ার রেটে দিতে চাবে, কারণ এটা তো রিস্কি, কারণ ওদের টাকা পরিশোধ করবে, করে এর টাকা পরিশোধ করতে পারবে নাকি। তখন কোম্পানির কাছে আরেকটা অপশন রয়ে যায় যে আমি আইপিও থেকে টাকা তুলতে পারতেছি না, ওকে বন্ডও একটা অপশন আছে, বন্ডের জন্য অ্যাপ্লাই করলো মনে করেন, এবং রেগুলেটরি অথরিটি তাকে বন্ডের মাধ্যমে টাকা তোলার পারমিশন দিল। তখন সে শেয়ার যেমন লটে লটে ছাড়া হয় না, যেমন 100টা শেয়ারের একটা লট আইপিও তে যখন ছাড়া হয়, তখন বন্ড এরকম একটা ভ্যালুর বা একটা প্যাকেজ, যেমন আমরা ইন্টারনেটের তারপরে কল টাইমের, তারপরে এসএমএস এর প্যাকেজ, ডাটা ডাটা প্যাক কিনি না, তো এরকম লট বা প্যাকে আপনার বন্ডটাকে ইস্যু করা হবে, ছাড়া হবে। তো একটা কোম্পানি বন্ড ছাড়লো, আমাদের অঙ্কটায় আমরা দেখি, অঙ্কটায় আমরা দেখতেছি যে বন্ড ছাড়লো এই কোম্পানিটার, যে আপনারা দেখতেছেন লেখা ইয়েস ম্যাম। 15 বছর মেয়াদি কি করলো, বন্ড ইস্যু করলো 8%। উইথ অ্যান অ্যানুয়াল কুপন পেমেন্ট অফ 8%। তার মানে আমি যে একজন বন্ড হোল্ডার, আমি বন্ড কিনলাম কোম্পানি থেকে, 15 বছর মেয়াদি বন্ড কিনলাম, আমি কি পাবো এর এগেনস্টে, আমি প্রত্যেক বছর 8% করে পাবো। তো আমরা তো ব্যাংকের ক্ষেত্রে বলি কি ইন্টারেস্ট, বন্ডের ক্ষেত্রে এই জিনিসটার নাম হচ্ছে কুপন, ঠিক আছে, একই জিনিস। এই 8%টা কিসের উপরে
কাউন্ট করা হয় বন্ডের ফেস ভ্যালুর উপর। আমরা কি ফেস ভ্যালু এই টার্মটা শুনছি? আমাদের শেয়ার মার্কেটে সবগুলো শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা। এখন এই 10 টাকার শেয়ার মার্কেটে 5,000 টাকায়ও বিক্রি হচ্ছে, ওইটা মার্কেট ভ্যালু। কিন্তু এই যে ফেস ভ্যালু 10 টাকা, কোম্পানি যদি ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, কিসের উপরে ডিভিডেন্ডটা পাবো আমি বলেন তো? কোম্পানি যদি 10% ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, এটা কি মার্কেট ভ্যালু 5,000 টাকার উপর 10% পাবো আমি? না, আমি 10 টাকার 10% মানে 1 টাকা করে ডিভিডেন্ড পাবো। বুঝতে পারলেন? এই ফেস ভ্যালুর উপরে। ফেস ভ্যালুর উপরে। তাহলে এই যে অ্যানুয়াল কুপন যেটা হবে, এইটাও কিন্তু বন্ডের কিসের উপরে পাবে? ফেস ভ্যালুর উপর পাবে। এখন মনে করেন আপনারা তো প্রিমিয়াম বা ডিসকাউন্ট এই টার্মগুলো তো বুঝেন। ডিসকাউন্ট মানে কি? কমে। আর প্রিমিয়াম মানে বেশিতে। মানে প্রিমিয়াম তো একটা প্রিমিয়াম ভাব না, যে দুধের উপরে স্বর, যেমন একটু রিচিন, খেতে মজা, প্রিমিয়াম। তো একটা বন্ড বা একটা শেয়ার কিন্তু ফেস ভ্যালু যাই হোক, সে ফেস ভ্যালুর উপরে প্রিমিয়াম নিয়েও মার্কেটে আসতে পারে। যে 10 টাকার শেয়ার 30 টাকা মূল্যে বিক্রি হচ্ছে মার্কেটে, তাহলে আমি 20 টাকা প্রিমিয়ামে শেয়ারটা কিনলাম। আবার 2 টাকা ডিসকাউন্টেও বিক্রি হইতে পারে 8 টাকায়। বুঝতে পারছেন? Yes, তো ma'am. বন্ডটাও এরকম। 1,000 টাকার বন্ড যদি ফেস ভ্যালু হয়, যেমন এই অঙ্কটায় দেখেন, দ্য বন্ডস হ্যাভ এ ফেস ভ্যালু অফ 1000 এবং সেল ফর 1075। মানে আমি আজকের দিনে দাঁড়ায়া কি করলাম? 1,000 টাকার বন্ড 1075 টাকায় কিনলাম প্রিমিয়ামে। কারণ কি? যে কোম্পানিটা মনে করেন বন্ডটা ইস্যু করছে, তার ফিনান্সিয়াল স্ট্রেংথ খুবই ভালো, খুব স্ট্রং। তো ইনভেস্টরদের তাদের উপর কি আছে? আস্থা আছে, কনফিডেন্স আছে। তো প্রিমিয়াম তারা চার্জ করছে এবং প্রিমিয়াম পাইছে। আমাদের এখানেও কি, যে অনেক জায়গায় আছে না, যে একই জিনিস, একই টাইপের জিনিস, বাট কোয়ালিটি প্রোডাক্ট আমরা বেশি টাকা দেই না, এটাও সেরকম। তো বন্ডের ফিচারের মধ্যে আমরা কি দেখলাম? একটা হচ্ছে কুপন, মানে ইন্টারেস্ট রেটটাকে বলে কুপন, এবং কুপনটা ইউজুয়ালি ফিক্স থাকে এবং কিসের উপর ধরা হয় কুপনটা? ফেস ভ্যালুর উপরে। তারপরে হচ্ছে আরেকটা রিডেমশন ভ্যালু। রিডেমশন ভ্যালুটা কি? এই যে বন্ডটা কত বছর মেয়াদি বন্ড? 15 বছর মেয়াদি। তাহলে 15 বছর পরে কি হবে? টাকাটা ফেরত দিবে। আমি তো বন্ডটা কিনছি, 15 বছর পরে আমি বন্ডের টাকাটা কি করব? মূল টাকাটা, মানে 15 বছর ধরে তো আমি কুপন পাবো, আর 15 বছর পরে আমি বন্ডের মূল টাকাটা ফেরত পাবো, অথবা প্রিমিয়ামে ফেরত পাবো, অথবা ডিসকাউন্টে ফেরত পাবো। এটা এগ্রিমেন্টে লেখা থাকবে। তাহলে ওই যেই যেই টাকাটা আমি ফেরত পাবো সেটাকে কি বলতেছে? রিডেমশন ভ্যালু। আর রিডেমশন ডেট, রিডেমশন ডেটটা কি? রিডেমশন ডেটটা হচ্ছে যেই ডেটে আপনি, মানে 15 বছর পরে যেই ডেটে আপনি ফেরত পাবেন সেইটা। আচ্ছা, রিসিপিয়েন্ট কে? আমি বন্ডটা কিনছি, সো মানে বন্ড হোল্ডার যে, আমি যদি আবার বন্ডটা কারো কাছে বিক্রি করে দিই তখন সে পাবে। আচ্ছা, তাহলে গেল বন্ড সম্পর্কে জানা। তাহলে আমরা আবার অঙ্কে যাই। তাহলে এই কোম্পানির যে 30% লং টার্ম ডেট, সেটা হচ্ছে একটা বন্ড। সেই বন্ডটা হচ্ছে 15 বছর মেয়াদি, যার অ্যানুয়াল কুপন হচ্ছে 8%। তার ফেস ভ্যালু হচ্ছে 1,000 টাকা এবং তাকে সেল করা হয়েছিল 1,075 টাকায়। তারপরে আরেক কিছু ইনফরমেশন দিছে। রিস্ক ফ্রি রেট 5%। রিস্ক ফ্রি রেট কি? আমরা যদি সঞ্চয়পত্রে টাকা রাখি, মানে সঞ্চয়পত্র কিনি, ওই যে পোস্ট অফিসের সঞ্চয়পত্র, আপনারা নাম শুনছিলেন না? জি ম্যাম। তাহলে সঞ্চয়পত্র, তাহলে সঞ্চয় বা পোস্ট অফিস থেকে যে কি করে, এইটার যে রেটটা, এইটা কিন্তু আপনার মাইট যাওয়ার সম্ভাবনা নাই। হ্যাঁ, মানে লস যাওয়ার সম্ভাবনা নাই। কারণ কি? এটা গভর্নমেন্টের একটা অর্গানাইজেশন, সেটা আপনাকে সঞ্চয়পত্র ইস্যু করতেছে। তাহলে এই যে সঞ্চয়পত্রের সুদটা,
রেটটা, এটা কি রিস্ক আছে নাকি রিস্ক ফ্রি, কি মনে হয়? ম্যাম রিস্ক ফ্রি। রিস্ক ফ্রি। তাহলে একটা দেশে যখন আমরা আমাদের রিস্ক ফ্রি রেট সবসময় লাগবে যখন আমরা এই যে ফাইন্যান্সের অঙ্কগুলো করব, তাহলে রিস্ক ফ্রি রেট আমরা কোনটা নিব? যে গভর্নমেন্টের ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টের যে রেট, সেটাই হলো ওই কান্ট্রির রিস্ক ফ্রি রেট। আচ্ছা, এরপরে বলছে মার্কেট রিস্ক প্রিমিয়াম ইজ 4%। এইটার মানে কি? রিস্ক ফ্রি রেট তো 5%, আবার মার্কেট রিস্ক প্রিমিয়াম 4% মানে কি? মানে হচ্ছে আপনি যখন এই গভর্নমেন্টের সঞ্চয়পত্র কিনলেন তখন আপনি ইন্টারেস্ট কত পাচ্ছেন? 5%। বাট আপনি তো মার্কেটে আরো ইনস্ট্রুমেন্ট আছে না, যেগুলো বেসরকারি বা ব্যাংকে মনে করেন আপনি টাকা রাখতেছেন বাইরে, আরো আরো ধরনের অন্য ধরনের ইনস্ট্রুমেন্টে, সেইখানে কিন্তু আপনাকে কি দিচ্ছে? 9% ইন্টারেস্ট দিচ্ছে। বুঝলেন? তাহলে যে 9% ইন্টারেস্ট দিচ্ছে, এইটা কি রিস্ক ফ্রি নাকি এটার মধ্যে রিস্ক আছে? ম্যাম এটার ভিতরে রিস্ক আছে। রিস্ক আছে। তাহলে আমরা একটা জিনিস এর আগে একদম প্রথম ক্লাসে আপনাদের মনে আছে যে যে কোম্পানিটা রিস্ক বেশি নিল সে প্রফিট বেশি করলো, একটা অঙ্ক দেখাইছিলাম আপনাদেরকে। সেম, আপনি যত বেশি রিস্ক নিবেন আপনার গেইনটা হবে কি? বেশি। আপনি রিস্ক নিয়ে 9% পাইলেন 5-এর জায়গায়, তাহলে আপনার রিস্ক প্রিমিয়াম কি? মানে অতিরিক্ত রিস্কটা কত? 9 মাইনাস 5, 4। তাহলে এইটাই এখানে দিয়ে দিচ্ছে যে রিস্ক ফ্রি রেট 5% আর মার্কেটের রিস্ক প্রিমিয়াম হচ্ছে 4%। দ্য বেটা অন গ্রামীণ কমন স্টক ইজ 1.1। এই বেটা নামটা আপনারা শুনছিলেন? অঙ্ক করতে দেখলে আপনাদের অনেকের মনে হইতে পারে। এটা হচ্ছে সিস্টেমেটিক রিস্ক বের করার একটা টুল বা ইনস্ট্রুমেন্ট বা ফর্মুলা, যে সিস্টেমেটিক রিস্ক, এটাকে 1.1 বলছে। Company retain earnings are sufficient so that they do not have to issue any new common stock to fund capital project। মানে এই অবস্থায় কোম্পানির আর নতুন ক্যাপিটাল নেওয়ার কি আর প্রয়োজন নাই। আর কোম্পানির ট্যাক্স রেট বলে দিচ্ছে 38% দিয়ে, এখন বলছে তুমি কোম্পানির ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল বের করো। অঙ্ক সবার কাছে ক্লিয়ার? কোশ্চেন ক্লিয়ার। কোশ্চেন ক্লিয়ার। তাহলে যখনই অঙ্ক আসবে, আপনারা তো এখন মাল্টিপল ইয়ে দিচ্ছেন, বাট যখন আপনাদের নেক্সট লেভেল থেকে যখন খাতায় লিখতে হবে, মানে পরের থেকে তো আর মাল্টিপল না, তখন তো পরীক্ষার খাতায় লিখতে হবে, তাই না? তখন আপনারা কি করবেন? যখনই একটা অঙ্ক আসবে অঙ্কটা পড়ে রিকোয়ারমেন্টটায় যাবেন যে আমাকে আসলে কি করতে হবে এই অঙ্কটা। এই অঙ্কটায় আমাকে অনেক বড় একটা অঙ্ক, কিন্তু বের করতে হবে কি WACC। তো যেটাই বের করতে হবে আমি প্রথমেই কি করব? খাতায় যা বের করতে হবে সেটার ফর্মুলাটা লিখে ফেলবো। তাহলে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটালের ফর্মুলা হচ্ছে এইটা। এখন আমি একটু বড় করি। মার্কেট ভ্যালু অফ ইকুইটি মাল্টিপ্লাইড বাই কস্ট অফ ইকুইটি। কোনটার কি মানে আমি লিখে দিচ্ছি এবং আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি কোশ্চেনটা, মানে আমি এক্সেল শিটটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এখন খুলে বুঝেন। তো MVE মানে মার্কেট ভ্যালু অফ ইকুইটি, এটা মাল্টিপ্লাইড হচ্ছে KE। KE মানে হচ্ছে কস্ট অফ ইকুইটি। এইটার সাথে প্লাস হবে মার্কেট ভ্যালু অফ ডেট, মাল্টিপ্লাইড হবে কস্ট অফ ডেট, এবং পুরা উপরের জিনিসটা ভাগ হবে মার্কেট ভ্যালু অফ ইকুইটি প্লাস মার্কেট ভ্যালু অফ ডেট। এটা হচ্ছে আমার ফর্মুলা। ফর্মুলাটা বসানোর পরে এবার আমি দেখব যে এখানে কোন কোন কম্পোনেন্ট গুলো সরাসরি দেয়া আছে আর যেগুলো দেওয়া নাই সেগুলো আমাকে কি করতে হবে? বের করে নিতে হবে। বের করে নিয়ে এই ফর্মুলায় বসাইলেই আমার অঙ্ক কি হয়ে যাবে? অঙ্ক শেষ। নাকি শেষ না? জীবন শেষ।
আমার এখানে কিন্তু আমার ইকুইটির মার্কেট ভ্যালু কত দেওয়া নাই, দেওয়া আছে যে এত কোটি টাকার শেয়ার আছে মার্কেটে বা এত কোটি টাকার বন্ড আছে, এভাবে তো দেওয়া নাই। কিন্তু কি বলছে, আমার ক্যাপিটাল স্ট্রাকচারে 70% ইকুইটি আর 30% কি বন্ড। তাহলে 70 আর 30 মিলে কি হয়ে যায়, যোগ করলে 100। তাহলে আমার এই যে মার্কেট ভ্যালু ইকুইটি আর মার্কেট ভ্যালু অফ বন্ডের, মার্কেট ভ্যালু অফ ডেটের আমার অ্যাকচুয়াল ফিগারের এখানে দরকার নাই। আমার তো প্রপোর্শনেটটা দিয়েও কাজ হয় না? কত প্রপোর্শনে আছে, তাহলে এমভিই এমভিডি আমার আছে। কিন্তু কোথাও কি কস্ট অফ ইকুইটি বা কস্ট অফ ডেট এরকম সরাসরি কোনো ইনফরমেশন এই অঙ্কে ছিল যে এই কোম্পানির কস্ট অফ ইকুইটি এত, কস্ট অফ ডেট এত? নাই। তাহলে আমাকে এখন বাইর করতে হবে কেই আর কেডি। এখন কেই বের করার দুই রকম ওয়ে আছে। কোনটা ইউজ করব ডিপেন্ড করবে আমার অ্যাভেলেবল ইনফরমেশনের উপরে। যখন আপনাকে রিস্ক ফ্রি রেট, মার্কেট রিস্ক প্রিমিয়াম, বেটা এগুলো দিয়ে দিবে, তখন আমরা এইটা ফলো করব। কে ইকুয়াল টু আর এফ মানে রিস্ক ফ্রি রেট প্লাস বেটা মাল্টিপ্লাইড বাই আর এম মাইনাস আর এফ। এখন বলতে পারেন যে আর এম কি ম্যাম? আর এম হচ্ছে মার্কেট রিটার্ন। এই যে বলছিলাম না আপনাদেরকে মার্কেটের রেট কত, 9%, আর রিস্ক ফ্রি রেট হচ্ছে 5%। আর তাহলে রিস্ক প্রিমিয়াম কত, এক্সট্রা রিস্ক কত নিচ্ছেন আপনি? 4%। 9 মাইনাস 5 4। তাহলে এই ফর্মুলা হচ্ছে আমার আর এম মাইনাস আর এফ, কিন্তু এই অঙ্কে আর এম মাইনাস আর এফ এর রেজাল্টটা একবারে দিয়ে দিছে 4। আজকে যদি এইটা না দিয়ে আপনাকে এইভাবে অঙ্কটা দিত যে রিস্ক ফ্রি রেট 5 আর মার্কেট রিটার্ন 9, তখন আপনারা 9 মাইনাস 5 করে কি করতেন, ফর্মুলাটায় 4 বের করতেন। কিন্তু এখানে আর এম মাইনাস আর এফ এর ফিগারটা দেওয়া আছে। এগুলো যদি সব আপনারা বসান তাহলে কেই বের হয়ে গেল কত, 9%। আপনারা যখন আমি অঙ্ক দিয়ে দিব মেইলে, যখন বাসায় আপনারা প্র্যাকটিস করবেন, তখন অবশ্যই কাগজ কলম ক্যালকুলেটর নিয়ে বসবেন। এখানে তো তাওয়াই আছে, করে করে দেখবেন যে মিলে গেছে। কোথাও ভুল থাকে আমাকে জানাবেন, ঠিক আছে? তাহলে কেই বের হয়ে গেল, কস্ট অফ ইকুইটি বের হয়ে গেল। এখন আমার কি লাগবে, কস্ট অফ ডেট। আপনাদের কি মনে আছে ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করার কথা? মানে ফাইনাল যদি থাকে আপনাদের ইয়েতে, সবাই আইআরআর এর অঙ্ক করছেন। এখন এই যখন বন্ডের ইয়ে থাকবে যে এত বছর মেয়াদি, মানে একের অধিক বছর মেয়াদি যখন থাকবে স্পেশালি, তখন আমাকে কি ইউজ করতে হবে, অ্যাপ্লাই করতে হবে আইআরআর। তো আইআরআর এর জন্য আমি এগুলো আবার লিখে নিয়েছি। এগুলো জাস্ট লেখাটা আসলে পরীক্ষার হলে তো আর আপনারা এত কিছু লিখবেন না বা সময় পাবেন না, এটা আপনাদের বোঝানোর জন্য, আপনারা যাতে এটা দেখে দেখে আপনাদের অঙ্কটা বাসায় করতে কোনো সমস্যা নাও হয়, তাই যতটুকু ক্লিয়ার করে করা সম্ভব আমি সেভাবেই অঙ্কটা করে দিচ্ছি এখানে। আমাদের ইনফরমেশন গুলো আমরা আবার দেখি। 15 বছরের বন্ড, 8% কুপন, 1000 টাকা ফেস ভ্যালু, 1075 টাকা সেল ভ্যালু, ট্যাক্স রেট হচ্ছে 38%। এই এতটুকু দিয়ে আমাকে কি করতে হবে, আইআরআর মানে ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করতে হবে। যেটাই আইআরআর বের হবে সেটাই কি হবে, আমার কস্ট অফ ডেট। ক্লিয়ার? প্রথমে যখন আমি আইআরআর বের করব, তখন আমার একটা কলাম থাকবে কি, ইয়ারের কলাম। সেখানে কি থাকবে, 0 ইয়ার, মানে এখন আমার একটা ঘটনা ঘটবে। এখন কি ঘটনা ঘটবে বলেন? এখন বন্ডটা কেনা বেচা হবে, ইনভেস্ট করা হবে। এখন একটা মজার জিনিস দেখেন, এই যে এখানে একটা লেখা দেখছেন, বন্ড হোল্ডার পার্সপেক্টিভ, দেখছেন? মানে এই অঙ্কটা আইআরআর করার সময়, আচ্ছা একটা মিনিট, হ্যাঁ আমার একটা কল আসছে, একটা ইম্পর্টেন্ট কল
ছিল, এই জন্য আমাকে ধরতে হয়েছে। আচ্ছা, ওকে, তো হ্যাঁ, কেউ কিছু বলতেছিলেন, বলেন প্লিজ। আচ্ছা, যেটা বলতেছিলাম, যখন আমার আইআরআর এর অঙ্ক আসবে, তখন একটা মিনিট, কাছে আসতেছে, করব, তখন যেটা বলছি আমার আজকের দিনে কিছু ঘটবে। এখন যেটা বলতেছি, আপনারা প্রথমে ঠিক করে নিন যে আহ, আপনি কোন পক্ষ। আপনি বন্ড কিনছেন নাকি বন্ড বিক্রি করছেন? সরি, আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন কেন বলছি এই কথাটা? বলেন তো কেউ, যে কেউ আমাকে একটা পক্ষ কেন ঠিক করতে হবে? ম্যাম এটা কি ম্যাম ইন্টারেস্ট রেটের জন্য? না, একটু বুদ্ধি খাটান, আমি চাই আপনারা উত্তরটা দেন। ওই মেয়েরা নাই আমার ক্লাসে? এই যে মৌসুমী আপু আছে, একটু বুদ্ধি খাটায় চিন্তা করে না যে আমি, আমাকে কেন একটা পক্ষ নিতে হবে? যে বন্ড কিনলাম না বন্ড বিক্রি করলাম, কেন কেন আমাকে এই পক্ষ নিতে হবে? আচ্ছা, আমি বলি, এই যে জিরো ইয়ার দেখতেছেন সবাই, ইয়েস ম্যাম, জিরো ইয়ারে 1075, এটাকে কি দেখাইছি? পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ। এখন দেখেন জিরো ইয়ারে কেন একটা পক্ষ নিতে হবে? কারণ জিরো ইয়ারে তো একজন টাকা দিচ্ছে আর একজন টাকা পাচ্ছে, তাই না? হ্যাঁ ম্যাম, তাহলে আপনাকে তো আগে একটা জায়গায় কনস্ট্যান্ট হইতে হবে যে টাকা যাচ্ছে নাকি টাকা আসতেছে। আপনি বলবেন টাকা যাচ্ছে, আর আমি কোম্পানি আমি বলবো না না টাকা তো আসতেছে, তাই না? অঙ্ক করার সময় আপনাকে আগে ফিক্সড করতে হবে যে জিরো ইয়ারে কোন ঘটনা ঘটতেছে। যদি আপনি বন্ড হোল্ডার হন, তাহলে আপনি বন্ড কি করলেন? কিনলেন। কিনার কারণে আপনার কাছ থেকে 1075 টাকা কি হইল? চলে গেল, রাইট? ইয়েস ম্যাম, আউটফ্লো হইলো। আউটফ্লো হইল। এর বদলে 15 বছর ধরে আপনি কি পাবেন? কুপন পাবেন। কুপন পাবো। আবার 15 বছর পরে কি পাবেন? বন্ডের ফেস ভ্যালুটা ফেস ভ্যালু পাবো ম্যাম। ফেরত পাবেন। এখন দেখেন, আপনি যদি এইখানেও নেগেটিভ দেন আবার এইখানেও নেগেটিভ দেন বা কোনো একটা উল্টাপাল্টা করেন, অঙ্ক কি ঠিক হবে? পরীক্ষার হলে তো মাথা কারো কি থাকে না, ঠিক থাকে না। দেখবেন যে আপনি এরকম করছেন আর আপনার ফ্রেন্ড দেখাইতেছে, "এই, উপরে মাইনাস লিখছিস কেন? উপরটা তো প্লাস হবে।" তো দিলেন উপরেরটা প্লাস, কিন্তু পরের উপরেরটা যদি প্লাস হয় পরের দুইটা কি হবে? অবশ্যই মাইনাস। কারণ কোম্পানি যদি জিরো ইয়ারে টাকা পায়, বাকিগুলো তো ওর দিতে হবে, কোম্পানির দিতে হবে না? কুপনও ওর দিয়ে দিতে হবে, ফেস ভ্যালুটাও ফেস ভ্যালু দিয়ে দিতে হবে। দিয়ে দিতে হবে। তাহলে আপনি যদি এই লজিকটা না বুঝেন পরীক্ষার হলে, ডেফিনেটলি আপনি কি হয়ে যাবেন, অনেক সময় পাজেল হয়ে যাইতে হবেন যে উপরেরটা নেগেটিভ ছিল নাকি মনে হয় নিচের 1000 টাকাটাই নেগেটিভ ছিল। এই পাজেল হওয়ার দরকার নাই। আপনাকে বুঝতে হবে যে আমি কোন পক্ষ বা আমি কি
আমি বন্ড কিনতেছি, তাহলে আমার টাকা চলে গেল, পরে টাকা আসবে। যে বন্ড বিক্রি করতেছে চিন্তা করে অঙ্ক করবে, তারটা কি হবে? উপরে পজিটিভ থাকবে, নিচে নেগেটিভ থাকবে। কারোরটাই কি ভুল? কারোরটাই কিন্তু ভুল না। কিন্তু আপনি যদি ইনফ্লো আউটফ্লো উল্টাপাল্টা করে ফেলেন তাহলে ভুল। বুঝতে পারছেন? এইটাই আপনাদেরকে একটু বুদ্ধি খাটায় বের করতে বলছিলাম। আচ্ছা, যাই হোক, তাহলে ইয়ার আমার ফিক্সড হয়ে গেল যে আমার প্রথম বছরে একটা ঘটনা ঘটবে। আর এটা যেহেতু 15 বছর মেয়াদি বন্ড, তাহলে আমি 1 থেকে 15 প্রত্যেক বছর কি পাবো? কুপন পাবো। আর একদম 15 বছর শেষে একটা টাকা পাবো। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? নাই। তাহলে নেক্সট কলামটা হবে আমার ক্যাশ আউটফ্লো অথবা ইনফ্লোর কলাম। তো প্রথমটা হচ্ছে 1075 টাকা করে কিনলাম বন্ড, 1075 টাকা আমার কাছ থেকে চলে গেল প্রত্যেক বছর ধরে। এখন আমার বলেন তো, আমার কুপন কত টাকা পাওয়ার কথা? ভাইয়ারা আপুরা যারা বলতে পারেন, আমার কুপনের কত টাকা পাবো কুপনে? ম্যাম পার্সেন্টেজ করে বের করতে হবে, রাইট? হ্যাঁ, তো পার্সেন্টেজটা কি হবে? আপনাদেরকে বলছিলাম যে আমার কুপন হবে সবসময় কিসের উপরে? ফেস ভ্যালুর উপরে। তাহলে ফেস ভ্যালু কত? 1000 টাকা। 1000 টাকার 8% কত? 8 ম্যাম। 80 টাকা। 100 টাকার 8% 8 টাকা। ইভেন জানেন, আমি পরীক্ষার হলে এরকম ভুল করছিলাম। কারণ সবসময় আমরা কি করি? 100 টাকার উপর পার্সেন্টেজ মনে করি না, 8%, 8 টাকা। কিন্তু এখন আপনাকে এই কুপনটা বের করতে হবে যে বন্ডের ফেস ভ্যালু কত, সেইটার কুপন রেট কত। তো বন্ডের ফেস ভ্যালু 1000 টাকা, কুপন রেট হচ্ছে 8%। তাহলে কত কুপন পাওয়ার কথা? 80 টাকা। কিন্তু আমি এখানে 49 টাকা 60 পয়সা কেন লিখলাম? দেখেন, আমি যে প্রত্যেক বছর 80 টাকা করে পাবো, ইনকামের উপর কি আমার ট্যাক্স দিতে হবে না? ইয়েস ম্যাম। তাহলে এটাকে আমার কি করতে হবে? এই যে দেখেন, আমি ক্যালকুলেশনে দিয়ে দিছি 1000 ইন্টু 8%, সেটাকে আমার আফটার ট্যাক্স নিতে হবে। আফটার ট্যাক্স নিতে হবে। ওকে, তাহলে আমার ইনফ্লো হবে। এবং সবসময় মনে রাখবেন, ফাইন্যান্সের যখন আমরা অঙ্ক করব, আমরা একদম অ্যাকচুয়াল টাকাটায় চলে আসবো, ক্যাশ বেসিস। ওকে, তাহলে আমি 49 টাকা 60 পয়সা করে পাবো। আর 15 বছর পরে আমি কি পাবো? আর কিছু যেহেতু এই 1000 অঙ্কে বলা নাই, তো আমাকে ধরে নিতে হবে। কিছু সময় কিন্তু আপনাকে অঙ্কে অনেক কিছুই বলা থাকবে না। কিছু কিছু জিনিস আপনাকে কি করে নিতে হবে? অ্যাজিউম করে নিতে হবে এবং সুন্দর করে নোট লিখে দিবেন যে আই অ্যাজিউম দ্যাট আফটার 15 ইয়ার্স, মানে এটা ফেস ভ্যালু অফ দ্য বন্ড ওয়্যার রিডিমড। হ্যাঁ, তাহলে 1000 টাকা। এই প্রথম দুইটা কলাম হচ্ছে কমন, কারণ আমাদের আইআরআর এ কি করতে হয়? দুইটা রেটের জন্য প্রেজেন্ট ভ্যালু বের করতে হয়। এখন আসলো এরপর থেকে যেটা হবে, দুইটা রেটের জন্য আমি প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর আর প্রেজেন্ট ভ্যালু বাইর করব। এখন আমার কথা হচ্ছে, দুইটা রেট যে আমি নিব, রেটটা আমি কি নিব? বেসিসটা কি আমার? রেট নেওয়ার আমার বেসিসটা কি? অনেকে কি করে, কুপন যেহেতু 8%, 8% ধরে শুরু করে, কোনো প্রবলেম নাই। আপনার টার্গেটটা কি হবে? ম্যাম এনপিপি টাকে ক্যালকুলেশন করতে হবে। এনপিপির উপর এনপিপি আর টোটাল অ্যামাউন্টের উপর ক্যালকুলেশন করে একটা রেট বের করতে হবে। না, সেটা তো করতে হবে। আমি বলতেছি প্রথম যে রেটটা নিবেন সেটা আপনি যে কোনো রেট নিতে পারেন। মানে কুপন রেট 8 দেখে 8 ধরে নিতে পারেন, 8-এর কম নিতে পারেন, বেশি দিতে পারেন, কোনো প্রবলেম নাই, 10 নিতে পারেন। কিন্তু প্রথম রেটের যে রেজাল্টটা আসবে সেইটার উপর ডিপেন্ড করবে আপনি পরবর্তী রেটটা কি নিবেন। বোঝা গেল নাকি গেল না? প্রথম যেই রেটটা নিবেন সেইটার যেই এনপিভিটা আসবে
সেই এনপিভিটা পজিটিভ নাকি নেগেটিভ ভ্যালু সেইটার উপর বেসিস করে আপনারা সেকেন্ড রেটটা চিন্তা করে নেবেন। প্রথম রেটটা আপনারা যে কোনো কিছু নিয়ে শুরু করতে পারেন, যে অঙ্কে কুপন রেট আছে 8%, 8% নিয়ে যাইতে পারেন। আমি 10% ধরে করতে পারেন, কিন্তু এই 10% বা 8%-এর যে রেজাল্ট আসবে সেটা পজিটিভ নাকি নেগেটিভ সেইটার উপর ডিপেন্ড করে আপনি কি করবেন, পরবর্তী রেটটা নেবেন। এবং আইআরআর এ সবাই কি বলে যে এনপিভি একটা নিতে হবে, একটা হইতে হবে নেগেটিভ আর একটা হইতে হবে কি পজিটিভ। পজিটিভ। কিন্তু আমি যেটা বলি এটা হচ্ছে আইআরআর এর ফর্মুলা। এই ফর্মুলাতে কোথাও কি আপনার কোথাও মনে হয় যে এই ফর্মুলাতে দুইটা নেগেটিভ ভ্যালু হলে ফর্মুলার রেজাল্ট আসবে না, বা দুইটা পজিটিভ হইলে ফর্মুলার রেজাল্ট আসবে না? মনে হয়? মনে কিন্তু হয় না। আয়রন লোর, ইয়েস। হ্যাঁ, আমার কি হইতে পারে, এই প্লাসটা হয়তো দুইটা মাইনাস হলে মাইনাস হয়ে যাইতে পারে, তাই না? কিন্তু আমার তো অঙ্ক করা যাবে না, তা তো না যে আমার একটা নেগেটিভ হয়েছে আরেকটাও নেগেটিভ হয়েছে, আরে আমার তো নেগেটিভই আসতেছে, মাথা গরম পরীক্ষার হলে, আমার তো পজিটিভই আসতেছে না। কারণ পজিটিভের জন্য যেই দিকে যাইতে হবে ওইটাই আপনি ভুলে গেছেন, আপনার মাথায় কাজ করতেছে না। তখন কি আপনি খালি নেগেটিভ রেজাল্ট বাইরেই করতে থাকবেন আর পজিটিভের জন্য আশায় আশায় বারবার ট্রাই করতে থাকবেন? এক অঙ্ক দিয়েই তো পরীক্ষার টাইম শেষ। দুইটা নেগেটিভ আসলেও ফর্মুলায় বসে অঙ্ক করা যাবে। আপনি যদি প্লাসে মাইনাসে মাইনাস হয় সেটা যদি ঠিক করে ফেলতে পারেন তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এই জায়গা অঙ্ক তো হবে। দুইটা পজিটিভ আসলেও যে অঙ্ক হবে না তা কিন্তু না। কিন্তু যেহেতু একটা নেগেটিভ আর একটা পজিটিভ আসলে কি হয়, অঙ্কটা করতে মানে তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য হচ্ছে এই কথাটা বলা হয়। তাহলে আমি আপনাদেরকে বলে দিব যে কিভাবে আমি সেট করব এমন একটা জিনিস যাতে আমার একটা নেগেটিভ হয় আর একটা কি হয়, পজিটিভ হয়। এখন দেখেন এই অঙ্কে কুপন রেট আমি কি নি, মানে যে প্রথমের যে ইন্টারেস্ট রেটটা প্রেজেন্ট ভ্যালু যেটার আমি বাইর করব সেটা আমি 8 নেই নাই, আমি 5 নিছি। এটা আমার ইচ্ছা, 8 নিলেও হয়তো কোনো অসুবিধা নাই, 5 নিছি। তো প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর 0 ইয়ারের জন্য হচ্ছে সবসময়ই 1। আমরা তো ওই যে ফাইন্যান্স বইয়ের পিছনে একটা টেবিল দেখি না, আপনাদের মনে আছে অ্যানুইটি টেবিল? ম্যাম ডিসকাউন্ট ফ্যাক্টরের। হ্যাঁ, ওটা তো অনেক সময় পরীক্ষার হলেও এক্সট্রা দেয়, অথবা আমরা Yes, কি ma'am, করি allowable. ক্যালকুলেটরে বের করে নেই, তাই না? আমি আপনাদেরকে ক্যালকুলেটরের ফর্মুলাটা দেখাই দিব, এই পৃষ্ঠাতেও লেখা আছে। কখনো না কোনো কিছুর উপর ডিপেন্ড করবেন না, পরীক্ষার হলেও না লাইফেও না। চেষ্টা করবেন কি মানে সবকিছুই নিজের কন্ট্রোলে রাখার জন্য। মনে করেন পরীক্ষার হলে ডিসকাউন্ট টেবিল আসলো না, আপনি কি 20 নাম্বারের অঙ্ক না দিয়ে চলে আসবেন? তা তো না। আপনার উচিত হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর ক্যালকুলেটরে কিভাবে বের করে যায় সেটা শিখে যাওয়া, সেটা প্র্যাকটিস করে যাওয়া। টেবিল আসলে পাইলাম, আর নাইলে আমি ক্যালকুলেটরে করে বের করে নিলাম। আচ্ছা, তাহলে 0 ইয়ারের জন্য আমার প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর তো কিছুই চেঞ্জ হবে না, কারণ আজকের দিনের টাকার ভ্যালু তো আজকের দিনে কি 1 দিয়েই গুণ হবে, 1075 মাইনাস হবে। এখন অ্যানুইটি যেটার প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরের হচ্ছে 2 রকম ফর্মুলা। একটা হচ্ছে আপনার অ্যানুইটি ফ্যাক্টর, দেখেন যেই টাকাটা আপনি প্রত্যেক বছর বছর পাবেন তার জন্য একরকম ফর্মুলা, আর যেই টাকাটা একটা নির্দিষ্ট বছর পরে একবারে পাবেন সেটার প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরের ফর্মুলাটা কি আলাদা। দেখেন 15 বছর ধরে আপনি 49 টাকা 60 পয়সা পাবেন, এর প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরটা আসছে কত, 10.37966। এটা আমি কিভাবে বের করলাম? আপনাদের সবার সাইন্টিফিক ক্যালকুলেটর আছে? ইয়েস ম্যাম। তো ওখানে প্রথমে আমি 1 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 1 ডিভাইডেড বাই 1.05। 1.05 কিভাবে বের করলাম? আমার রেট কত, 5% না? তাহলে 1 যোগ 5% কে আপনি করেন, দশমিকে আনেন, 100 দিয়ে ভাগ করলে কত হয়, 0.05। তাহলে এটা হয়ে গেল 1 যোগ 0.05 মানে 1.05 টু দি পাওয়ার, এই যে টুপির মতো যেই সাইনটা এটা হচ্ছে টু দি পাওয়ার
পাওয়ার 15 কেন দিই? 15 years. কারণ আমার দীপু ম্যামকে শুনতে পাচ্ছেন? না, আচ্ছা আচ্ছা, শুনতে হচ্ছে না তো, ম্যাম চলে গেছে। ঠিক আছে। আচ্ছা দাঁড়ান আমি শেয়ার দিচ্ছি। ওকে, কতটুকু শুনছেন আপনারা? এই 10.37 এটা দেখছিলেন? ম্যাম ক্যালকুলেশনের ওখানে এই যে মোশন 1 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 1 ডিভাইডেড বাই 1.05 ব্র্যাকেট হুম। ক্লোজ দেন পাওয়ার 15 টু দি পাওয়ার 15 যে অ্যান্সারটাকে আবার 0.05 দিয়ে ভাগ করেন, মানে রেট দিয়ে। করলে আসে 10.37। 10.3796। হ্যাঁ, এইটাই। তাহলে এইটাই আমি এখানে বসাইছি প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর, এবং এইটাকেই 49.60 দিয়ে এটা গুণ হয়েছে। গুণ হওয়ার পরে 514 টাকা 83 পয়সা, মানে আপনি যে 15 বছর ধরে 49 টাকা 60 পয়সা পাবেন, সেটার আজকের দিনের ভ্যালু কত? 5% ডিসকাউন্ট রেটে 514 টাকা 83 পয়সা। ওকে, আর বলছি 15 ইয়ার্স পরে আপনি একবারে টাকা পাবেন, তাই না? ওটার ফর্মুলাটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 1.05 টু দি পাওয়ার 15, মানে একদম সোজা একটা ফর্মুলা। এবং অ্যানুইটি ফ্যাক্টর গুলো সবসময় মনে রাখবেন বড় বড় হবে, মানে 5.6, 6.8, 10.10, 15 এরকম। আর অ্যানুইটি ছাড়া নর্মাল যে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরটা, সেইটার কিন্তু ওই যে পয়েন্ট অমুক তমুক তমুক এরকম বড় 10, 8, 9 এরকম এগুলো হবে না। আচ্ছা, এগুলোকে যদি আমি যোগ বিয়োগ করি, করলে আমার 79 টাকা 15 পয়সা কি আসে? নেট প্রেজেন্ট ভ্যালু। যে আমি যদি এই বন্ডটা কিনি, তাহলে 15 বছর পরে, মানে 5% মেয়াদি যদি হয়, 5% রেটে যদি 5% মেয়াদি না, 5% রেটে যদি আমি কি করি, মানে আমার ইন্টারনাল রেট হইতেছে আসলে 5%, 5% যদি আমি ডিসকাউন্ট করি, তাহলে আমার নেগেটিভ আসে। তার মানে কি, এটা আমার জন্য কি না, বন্ডটা কি না, ফেভারেবল না, ফেভারেবল না, ফিজিবল না। এখন আমাদের কি উদ্দেশ্য? একটা নেগেটিভ ভ্যালু চলে আসছে, তো আমাকে এখন কি করতে হবে? পজিটিভ করতে হবে। পজিটিভ করতে হবে। মনে রাখবেন, ডিসকাউন্টিং এর ক্ষেত্রে যত বড় ফিগার দিয়ে ডিসকাউন্টিং করবেন, তত কি আসবে? নেগেটিভ আসে। হ্যাঁ, এখন মনে করেন আপনি পরীক্ষার হলে 5 দিয়ে করলেন, 8 দিয়ে করলেন, 10 দিয়ে করলেন, 15 দিয়ে করলেন, 20 দিয়ে করলেন, আপনি করেই যাচ্ছেন। আপনি নেগেটিভ আসা জীবনে বন্ধ করতে পারবেন যদি 5-এর উপরে দিয়ে করতে থাকেন? কন্টিনিউয়াসলি এটা চলবে, কন্টিনিউয়াসলি চলবে, এবং আপনি হয়ে যাবেন পরীক্ষার হলে পাজলড। তাহলে আমার মনে রাখতে হবে যে সবসময় বেশি মানে ভালো না। তাহলে আমার যদি 5%ই নেগেটিভ চলে আসে, তার মানে আমাকে 5-এর থেকে ছোট রেট দিয়ে কি করতে হবে? ডিসকাউন্টিং ফ্যাক্টর করতে হবে, ডিসকাউন্টিং ফ্যাক্টর করতে হবে। তাহলে আমি 5-এর থেকে ছোট 4 না নিয়ে আমি 3 নিলাম। মানে আমি 4 কেন নিলাম না জানেন? কারণ এটা একটা রিস্ক আছে। অল্প একটু টাকার জন্য যদি নেগেটিভ আসে, মনে করেন 5 টাকা 75 পয়সা নেগেটিভ আসলো, তাহলে হয়ে গেল আমার 2টা নেগেটিভ। তখন আমাকে আবার 3 টাকা 3% দিয়ে ট্রাই করতে হবে। এই জন্য আমি 5 আর 3 নিছি। তো 3-এরও এরকম ডিসকাউন্টিং ফ্যাক্টর বের করে নিলাম একই ফর্মুলা দিয়ে, করে আপনার প্রেজেন্ট ভ্যালু চলে আসলো কি? 158 টাকা 98 পয়সা। তাহলে আমি এখন এই ফর্মুলার মধ্যে বসাবো আমার লোয়ার রেট কত, ছোট রেট কত? 3%।
3%, প্লাস প্রেজেন্ট ভ্যালু অফ লোয়ার রেট, তাহলে উপরে আসবে কত? 158 টাকা 98 পয়সা। ভাগ হবে কি দিয়ে? প্রেজেন্ট ভ্যালু অফ লোয়ার রেট মাইনাস 158 থেকে মাইনাস হবে প্রেজেন্ট ভ্যালু অফ হায়ার রেট। এখন প্রেজেন্ট ভ্যালুর হায়ার রেটটা কি? অলরেডি মাইনাস, তাহলে এখানে মাইনাসে মাইনাসে হয়ে যাবে কি? প্লাস। প্লাস। এই শুধুমাত্র এইটুকু সুবিধার জন্যই কি বলে যে একটা নেগেটিভ একটা পজিটিভ হইতে হবে। মানুষ এটাকে এমন ভাবে নেয় যে একটা নেগেটিভ আর একটা পজিটিভ না হইলে মনে হয় আমার ফর্মুলাই কাজ করবে না। তা কিন্তু না। আজকে যদি আপনি দুইটা পজিটিভ নিয়েও নিতেন কি হইতো? এই যে বাইরের প্লাসটা আছে এইটা হয়ে যাইতো কি? নেগেটিভ। এখানের একটা নেগেটিভ থাকার কারণে আর তো কোনো চেঞ্জ আসতো না। আচ্ছা, পুরো জিনিসটা মাল্টিপ্লাইড হবে হায়ার মাইনাস লোয়ার রেট, মানে 5 মাইনাস 3 2। এগুলো যদি আমি সব করে ফেললে আমার আইআরআর আসে কত? 4.34। 4.34 কে যদি আমি ভাগ করি মানে 100 দিয়ে, তাহলে 0.04352 এরকম। তাহলে আমি কি পেয়ে গেলাম? আমার কেডি পায়া গেলাম। কেই পায়া গেলাম 9%, কেডি পায়া গেলাম 4.34%। এইটাকে যদি আমি যে আমার এই ফর্মুলায় ফেলাই, গুণটুন করি, করলে আমার চলে আসবে ডাব্লিউএসিসি 7.88%। কারো কোনো মানে বোঝার ইয়েতে কোনো সমস্যা আছে? ম্যাম, এই ডিসকাউন্টিং ফ্যাক্টর রেটটা তো বিভিন্ন জনে বিভিন্ন পার্সেন্টেজ নিতে পারে, তো সেই ক্ষেত্রে তো মনে হয় আনসার খুব বেশি প্রবলেম হবে না। হবে, অসুবিধা তো নাই। আর ম্যাম এত বড় অঙ্ক কি এমসিকিউ তে আসবে ম্যাম? এখন এত বড় অঙ্ক হয়তো আসবে না, বা দিল, ধরেন আমাকে কোশ্চেন করতে দিল এমসিকিউতে, আমি 20 নাম্বারের একটা বড় অঙ্ক দিলাম, অসুবিধা আছে আপনার? কেউ আমাকে কোশ্চেন করতে পারবে তখন? না ম্যাম, আসলে তখন আপনাকে আলাদা লুটশিট দিয়ে হবে, তুমি রাফ করো, করে উত্তর দাও। ধরেন দিল, তখন আপনি কি করবেন? বা এত বড় অঙ্কের একটা পার্সেন্টেজ আপনি মানে একটা মানে এত বড় অঙ্কের একটা ভাগের মানে ছোট্ট একটা জিনিসের হয়তো করতে দিল, যেমন যে শুধু এই বন্ডের ইনফরমেশনটা দিয়ে কেডি বাইর করতে বললো, তখন আপনি কি করবেন? বুঝতে পারছেন আমার কথা? জি ম্যাম। বা শুধু আপনাকে এই ইনফরমেশন গুলো দিয়ে কস্ট অফ ক্যাপিটাল বের করতে বললো, তাহলে আপনি বসে থাকবেন? না ম্যাম, করতে হবে। বা পরীক্ষাটা কে দিবে? আপনি দিবেন। টাকা কার যাবে? আপনার যাবে। সময় কার যাবে? আপনার যাবে। আপনি কি পরীক্ষার হল থেকে বের হয়ে আফসোস করবেন, আহারে অঙ্কগুলো করে যাই নাই, দেখে পারি নাই? নাকি পরে বলবেন ম্যাডাম শুধু শুধু অঙ্ক করাইছে, আসলে তো অঙ্ক আসে নাই? কোনটা বেটার আপনার জন্য? ডেফিনেটলি সব প্রিপারেশন নিয়ে যাওয়াই উচিত। হ্যাঁ, কারণ হারলে সবকিছু আপনারই মানে হারাবেন, তাই না? পাইলেও আপনিই কিন্তু পাইবেন। আর এখন যা শিখবেন ওটাকে আপনার পরবর্তীতে কাজে লাগবে না? ডেফিনেটলি ম্যাম। হ্যাঁ, এইটাই। এই জন্য আমি প্রেফার করি না কখনো রিস্ক নিয়ে যাওয়া। মানে আমি আমার একটা কথা বলি, যখনই খারাপ প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিছি হয় নাই, নিজেকে দোষারোপ করা কিন্তু খুব কঠিন কাজ। আরেকজনের উপর দোষ চাপাই দিয়ে কিন্তু সুন্দর ঠান্ডা মাথায় বসে থাকা যায় যে ওর জন্য হয় নাই। ওরে 2-3টা কথা শোনাই দিলেন, দরকার হলে 2টা চট থাপ্পড় মায়েরা চলে আসলেন যে তোর জন্য এটা হয় না সেটা হয় নাই। নিজেরে কি মারবেন, না নিজেরে বোকা দিবেন, না নিজেরে কি করবেন? সেটা খুব কষ্টকর এক্সপিরিয়েন্স। এটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে আহারে আমার জন্য এই কাজটা হয়েছে, আমার ভুলে এই কাজটা হয়েছে। এই নিজেকে মাফ করা খুব ডিফিকাল্ট। আমি জানি না আপনারা পারেন নাকি করতে। আর সেই পরীক্ষা তো ফেল করবেনই, মানে সবাই তার এক চান্সে সব পাশ করবে সেটা না। তো এইটা যাতে কখনো না ফিল হয় বা নিজের উপরে যাতে না আসে যে আমি চেষ্টা করি নাই, আমার চেষ্টায় ঘাটতি ছিল তাই হয় নাই, এইটা মানুষকে আরো ফ্রাস্ট্রেটেড করে ফেলে। আর একটা বই একটা প্রথমবার পড়তে বা করতে যত ভালো লাগে, যতবার পরীক্ষা দিবেন ততবার কিন্তু আপনার কমে যাবে ওইটার উপরে, যে বারবার পড়তেছি থেকে ভালো পরীক্ষা দিচ্ছি সেইটা হবে না। কারণ দেখা যাবে যে একটা বই আর পড়তে ইচ্ছা করতেছে না আপনাদের, বুঝছেন? যখন পরীক্ষা দিবেন সবকিছুতে এভারেজ প্রিপারেশন না নিয়ে ভালো করে প্রিপারেশন, আর যে 7টা পরীক্ষা দিচ্ছেন আমি বলবো আপনি নিশ্চয়ই 7টাতেই ভালো প্রিপারেশন নিয়েই পরীক্ষা দিবেন। কারো টাকা পয়সার প্রবলেম না থাকলে আমি সবসময় সাজেস্ট করব সব পরীক্ষা দিতে। বাট এর মানে এই না যে আমি কোনো মতে মানে পরীক্ষা হলে যাওয়ার জন্য গেছি, সেটা যাতে না হয়। মানে
3 বছর, 4 বছর, 5 বছর যেটাই টার্গেট করেন না কেন সিএ শেষ করার, সেটার মধ্যেই সিরিয়াস থাকেন, সিরিয়াসলি নেন। আচ্ছা, নেক্সট অঙ্কে যাই। Yes, ma'am. ফ্যাক্টরটা দেখিয়ে দিলে ভালো হয়। কি কি দিলে দেখিয়ে দিলে ভালো? অ্যানুইটি ফ্যাক্টর যে 1 থেকে 15 বছরের যেটা বের করলেন অ্যানুইটি ফর্মুলাটা এই যে এই সাইডে আছে অ্যানুইটির ফর্মুলাটা। ক্যালকুলেটরে যে এইভাবে টাইপ করবেন। আমি এটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনাদের এই যে ক্লাসের যে মেইলে আপনারা লিংক পান, সেই মেইলে আমি ক্লাস শেষে সবকিছু দিয়ে দিচ্ছি। এটা কি কিছু বোঝেন নাই আপনি? কোন জায়গাটা যদি না বোঝেন সেটা বলেন আমাকে। ম্যাম এটা মানে ফর্মুলাটা আমি করতে পারতেছি না এটাই। আপনার সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে? জি ম্যাম। সায়েন্টিফিক ক্যালকুলেটর না থাকলে আপনি কিভাবে এটা করতে পারবেন? নর্মাল ম্যাম বারবার মাল্টিপ্লাই করতে হবে 15 বার। হ্যাঁ, মাথা নষ্ট না? আপনাকে একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর কালেক্ট করতে হবে, বা আপনি যখন লাইব্রেরিতে যাবেন বা ফ্রেন্ডদের সাথে বসবেন তখন কারো থেকে নিয়ে একটু দেখে নিয়েন, ঠিক আছে? জি ম্যাম। আমি ফর্মুলাটা সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে এটা ধরে নিয়ে এখানে লিখে দিলাম। আচ্ছা, তাহলে আমরা সেকেন্ড অঙ্কে যাই। সেকেন্ড অঙ্কেও হচ্ছে, সেকেন্ড অঙ্কটা আমাদের নভেম্বর ডিসেম্বর 20 এবং মে জুন 14, একই অঙ্ক 2বার আসছে। আচ্ছা, এখানেও দেখেন কি বলছে, যে একটা কোম্পানির, এই কোম্পানি হ্যাজ ডিটারমাইন্ড দ্যাট ইটস অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার কনসিস্ট অফ 40% ডেট এবং 60% ইকুইটি। যে 40% ডেট থাকবে ক্যাপিটাল স্ট্রাকচারে এবং 60% ইকুইটি থাকবে। তাহলে 40 আর 60 মিলে কি হয়ে যায়? 100। তাহলে আমার মার্কেট ভ্যালু অফ ইকুইটি এবং মার্কেট ভ্যালু অফ ডেট বের করার কোনো কি নাই, আলাদা করে বের করার কোনো দরকার নাই, অলরেডি আমার ওয়েট দিয়ে হয়ে যাচ্ছে। এরপরে বলছে assume the company will not have enough retained earnings to fund the equity portion of its capital budget. যে ওর ইকুইটিতে যত টাকা থাকার কথা, রিটেন আর্নিংস সেটাকে কি দিতে পারবে না, কভারেজ দিতে পারবে না। এই জন্য আচ্ছা, এরপরে বলছে অলসো অ্যাজিউম দ্যাট দ্য কোম্পানি অ্যাকাউন্টস ফর ফ্লোটেশন কস্ট বাই অ্যাডজাস্টিং দ্য কস্ট অফ ক্যাপিটাল। এই কথাটার মানেটা কি, এটা আমি অঙ্ক করতে করতে একদম শেষের দিকে বলবো। এটা জাস্ট একটু মনে রাখেন যে ফ্লোটেশন কস্ট একটা ঘটবে, যে ফ্লোটেশন কস্টটা কস্ট অফ ক্যাপিটালের সাথে কি হবে, অ্যাডজাস্ট হবে। তার মানে আপনার যখন ক্যাপিটালটা ফান্ডিংটা আনতে যত ধরনের কস্ট হবে, এরপরেও যদি কোনো এক্সট্রা কস্ট হয়, ফ্লোটেশন কস্ট মানে ভেরিয়েবল কস্ট, সেই ভেরিয়েবল কস্টটাও কিসের সাথে অ্যাডজাস্ট হবে, কস্ট অফ ক্যাপিটালের সাথে। দেখেন, আমরা যারা কমার্সের স্টুডেন্ট, আরেকজন সায়েন্সের স্টুডেন্ট, তার পার্থক্য কি? আমাকে যদি বলা হয় যে তুমি একটা ফ্রিজ কিনছো, ফ্রিজটা কত পড়ছে, আমি কি কি যোগ করে উত্তর দিব, আর একটা সায়েন্সের স্টুডেন্ট কি কি যোগ করে উত্তর দিবে, বলতে পারবেন কেউ? ম্যাম এখানে যে পরিবহন কষ্ট আছে বা হুম। ক্যারিং কস্ট, এটা আমরা ডেফিনেটলি প্লাস করব। এটা তো ওই সায়েন্সের যে উনি করবেন না, হ্যাঁ। তাই না? তো এইখানেও হচ্ছে এরকম যে কস্ট অফ ক্যাপিটাল মানে ক্যাপিটালটা নিতে যত কস্টিং হবে, এরপরেও যদি কোনো ফ্লোটেশন কস্ট মানে আরো যদি কোনো ভেরিয়েবল কস্ট হয়, সেটাও অবশ্যই কস্টের সাথে কি হবে, অ্যাড হবে। অ্যাডজাস্ট হবে। এটা তো আর আমি ইগনোর করব না, এখানে ওই লাইনটাই বলছে। এরপরে বলছে তোমাকে ফলোইং ইনফরমেশন দিয়ে দেওয়া হইলো, এখন WACC বের করো। কি কি ইনফরমেশন দিচ্ছে? কেডি ইকুয়াল টু 8%, মানে কস্ট অফ ডেট কি দেওয়া আছে, নেট ইনকাম 40,000 টাকা, পে আউট রেশিও 50%। পে আউট রেশিও মানে কি? ডিভিডেন্ড পে আউট রেশিও। ট্যাক্স রেট 40%, PO 25 টাকা, মানে প্রাইস এট দ্য বিগিনিং। কিসের প্রাইস? শেয়ারের প্রাইস। যে শেয়ারের প্রাইস বিগিনিং এ কত ছিল? 25 টাকা। বিগিনিং এ মানে ডিভিডেন্ড দেওয়ার আগে। গ্রোথ 0%। কিসের গ্রোথ? শেয়ার প্রাইসের গ্রোথ। আউটস্ট্যান্ডিং শেয়ারের নাম্বার হচ্ছে 10,000। আর ফ্লোটেশন কস্ট কত?
এডিশনাল যে ইকুইটিটা নেওয়া হবে সেটার ফ্লোটেশন কস্ট কত হবে? 15%। এই হচ্ছে আপনার অঙ্কের ইনফরমেশন। এখন আমাদেরকে ডাব্লিউসিসি বের করতে বলছে। তাহলে আমরা আগের বারের মতো ডাব্লিউসিসি এর ফর্মুলাটা লিখে ফেলবো। লিখে ফেলে আমি দেখবো যে আমার কি কি বের করতে হবে। আমার কেডি টেডি সব কিছুই আছে, আমার শুধু কি নাই, কেই নেই। এখন আমি কেই কিভাবে বের করব? আচ্ছা, এই যে কেইটা আমি লিখছি না 17 নাম্বার রোতে, দেখতেছেন? ইয়েস ম্যাম। এইখানে প্রথমে মনে করেন এইটা নাই, ওকে, এটা নাই। তাহলে কেইর ফর্মুলাটা কি? কেইর ফর্মুলাটা হচ্ছে D0 ইন্টু 1 প্লাস জি ডিভাইডেড বাই P0, পুরাটার সাথে জি যোগ হবে। D0 মানে কি? ম্যাম ডিভিডেন্ড। ডিভিডেন্ড এট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। ইয়েস ম্যাম। ওকে, তাহলে এই অঙ্কে কি আমাদের ডিভিডেন্ড দেওয়া আছে? এই যে ইনফরমেশন গুলো পড়লাম, নো ম্যাম, গ্রোথ রেট দেওয়া আছে এবং জি দেওয়া আছে, P0 দেওয়া আছে, বাট D0 তো দেওয়া নেই। নো ম্যাম। তাহলে আমার কি বলছিলাম যে আমি একটা ফর্মুলা লিখে কি করব, যা যা দেওয়া আছে দেখবো এবং যেটা মিসিং সেটা বের করার ম্যাম চেষ্টা বাকি করব। ইনফরমেশন গুলো দিলে তো আলটিমেটলি ইকুয়েশনে এটা চলে আসবে। হ্যাঁ, এখন বলেন যে D0 আমি কিভাবে বের করি? D0 টা তো আমার বের করতে হবে। D0 না বের করলে তো আমার এখানে P0 মানে কেই আসবে না। D0 কিভাবে বের করব? ডিভিডেন্ড কিভাবে বের করব? দেখেন, ডিভিডেন্ড কিসের উপরে দেওয়া হয়? ইনকামের উপরে, ম্যাম ইয়েস, প্রফিটের। প্রফিটের উপরে। তাহলে আমার টোটাল ডিভিডেন্ড 20,000 টাকা। কিভাবে আমি বললাম যে আমার নেট ইনকাম হচ্ছে 40,000 টাকা আর ডিভিডেন্ড পে আউট রেশিও কত? 50%। তার মানে 40,000 টাকা ইনকাম হয়েছে, তার ডিভিডেন্ড দিয়ে দিছে কত পার্সেন্ট? 50%, 20,000 টাকা। মানে 20,000 টাকা। তাহলে টোটাল ডিভিডেন্ড হচ্ছে 20,000 টাকা। এখন দেখেন আমাদের নিয়ম কি, আমাদের একটা অঙ্কে সবকিছু একই ইউনিটে নিতে হবে। এই যে আমার P0 25 টাকা, এটা কি আমার অনেকগুলো শেয়ারের প্রাইস না একটা শেয়ারের প্রাইস? ম্যাম একটা। একটা। তাহলে আমার ডিভিডেন্ডও তো একটাই নিতে হবে না? পার Yes, ma'am. ডিভিডেন্ড কত টাকা? তাহলে আমার টোটাল ডিভিডেন্ড যদি 20,000 টাকা হয়, পার শেয়ার ডিভিডেন্ড আমি বলতেছি 2 টাকা। নাম্বার কিভাবে অফ আমি বের শেয়ার দিয়ে করছি? ডিভাইড করা। কারণ আমাদের নাম্বার অফ শেয়ার দেওয়া আছে 10,000, তাহলে 2 টাকা চলে আসছে। এখন আমি এখানে এটা বসাবো, বসালেই আমার অঙ্ক শেষ। কারণ আমার তো জি এখানে কি গ্রোথ টোথ কিছু নাই, তাই না? ইয়েস ম্যাম। এখন আমি আবার ইয়েতে যাই, যেটা আমি তখন মুছে ফেলছিলাম। কি ব্যাপার, আমি কি সেভ দিচ্ছি যে হচ্ছে? আচ্ছা, তাহলে এটা আমি মুছে ফেলছিলাম, আমি ওটা এখন যাই। এই যে আমি 1 মাইনাস 0.15 এটা এখানে মুছে ফেলছিলাম, মনে আছে? ইয়েস ম্যাম। কারণ আপনাদেরকে শুধু কে এর ফর্মুলাটা দেখাইলাম। এখন আমি কে এর সাথে এটা কেন নিলাম 1 মাইনাস 1.15 টা? কারণ যে কোনো কস্ট কি হবে, কার সাথে অ্যাডজাস্ট হবে বলছি? ইকুইটি। কস্ট অফ ক্যাপিটালের সাথে, ইকুইটির সাথে না। যে কোনো ফ্লোটেশন কস্ট কার সাথে অ্যাডজাস্ট হবে? কস্ট অফ ক্যাপিটাল। কস্ট অফ ক্যাপিটাল। আমার এখানে কস্ট অফ ক্যাপিটাল কি? কেই। আগের অঙ্কে মনে আছে যে আমার 80 টাকা কুপন ইন্টারেস্ট ইনকাম, যেটাকে আমি আফটার ট্যাক্স অ্যাডজাস্ট করে 49 টাকা 60 পয়সা বানাইছি। তাহলে এখানে তো আমার যেটা কস্ট অফ ক্যাপিটাল সেটাও তো আমার ওই যে আফটার অ্যাডজাস্টমেন্ট নিতে হবে। তাহলে ওইটা যেমন 1 মাইনাস ট্যাক্স রেট, না অ্যানুইটি করতে হবে না, অ্যাডজাস্টিং হচ্ছে। ওইটা যেমন 1 মাইনাস ট্যাক্স রেট, এটাও হচ্ছে 1 মাইনাস ফ্লোটেশন কস্ট রেট। এখন কেই আমার জানা নাই, তাহলে আমার 1 মাইনাস 1.5 টাকে আমার ওই পাশে থাকলে কি করতে হবে? এই পাশে এনে ভাগ করতে হবে, হবে না? আমার তো আলটিমেট উদ্দেশ্য কি বের করা, কেই বের করা। কারণ কেই এর সাথে এখন গুণ হয়ে আছে কি
1 মাইনাস 1.15টা, তো ওই পাশে গুণ হয়ে থাকলে আমাকে ডান পাশে কি করতে হবে, এনে ডিভাইড ভাগ করতে হবে, অঙ্ক আর কি। যেমন দেখেন, আমার যদি 25x সমান হয় 100, তাহলে x এর মান যদি বের করতে হয় তাহলে কি 100/25 ডিভাইড করতে হবে। হ্যাঁ, তো আমার সেখানেও এরকম যে 1 মাইনাস 0.15টাকে এই পাশে এনে কি করতে হবে, ভাগ দিতে হবে। তাহলে আমার কে রেজাল্ট আসবে 9.41%। ঠিক আছে, Yes, এখানে ma'am. কোনো আইআরআর করতে হবে না, কারণ আইআরআর করতেই হয় আপনার কস্ট অফ ডেটের জন্য। আমার তো কেডি দেওয়া আছে। এখন দেখেন, আমার কেডি দেওয়া ছিল কত, 8%, আমি কেডি লিখছি 4.80%। বলেন তো কেন? এই যে এখানে কেডি সমান আমি 4.80 লিখছি, কেন? অঙ্কে তো কেডি সমান 8% দেওয়াই আছে, আমি এটাকে কমাইলাম কেন? Ma'am, ওখানে 40% বলেছিল, 40 and 60। না, ওটা তো মার্কেট ভ্যালু অফ ইকুইটি আর ডেট। আমি বলতেছি কেডি সমান 8% দেওয়া ছিল এই অঙ্কে, তো কেডি তো দেওয়া আছে, কেডি কে আমি আবার 4.80 লিখলাম কেন? মনে রাখবেন, কেডি যদি অঙ্কে দেওয়া থাকে এবং ট্যাক্স রেট যদি অঙ্কে দেওয়া থাকে, আপনাকে এটাকে কি করতে হবে, কেডি কে আফটার ট্যাক্সে নিতে হবে। আমার ট্যাক্স রেট হচ্ছে 40%, এই যে ট্যাক্স রেট হচ্ছে 40%, তাহলে আমাকে সবসময় কেডি কে কিসে আনতে হবে, আফটার ট্যাক্স। আফটার ট্যাক্স। ঠিক আছে, তাহলে এই কেডি আর কেই দিয়ে যদি ডাব্লিউসিসি তে আবার বসান, তখন আপনার ডাব্লিউসিসি হয়ে যাবে কি এইটা, এই যে নিচে 60-40, এই যে কেই আমার কাজে আসলো, কেডি আমার কাজে আসলো। অঙ্ক কিন্তু কি না কঠিন না, এবং এই অঙ্কগুলো কিন্তু আপনাদেরকে নেক্সট লেভেলে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে কাজে লাগবে। এই যে ডাব্লিউসিসি করা, কস্ট অফ ইকুইটি, কস্ট অফ ক্যাপিটাল, এগুলো বের করা, এটা যে এইবার শিখলাম আর কাজে লাগবে না তা কিন্তু না। অঙ্ক কিন্তু কঠিন না, কিন্তু অঙ্কটা আপনাকে বুঝে যাইতে হবে, লজিকটা শিখে যাইতে হবে, একটু প্র্যাকটিস করে যাইতে হবে, তাহলেই দেখবেন পরীক্ষার হলে যদিও অঙ্ক চলে আসে, তাহলে আপনি ওখানে ফুল নাম্বার পেয়ে যাবেন। ম্যাম একটু একটু নিচে স্ক্রল করুন ম্যাম। হ্যাঁ, এই যে কে ইকুয়াল H21, এটা কোথা থেকে নিলাম ম্যাম? এই জায়গায় জি ম্যাম, এটা কি ডিওর মান? এই যে H21টা, ও ম্যাম, এটা এটা ম্যাম ওই যে ডিও 1+G এটার মান? হ্যাঁ ম্যাম, এটুকের মান, মানে ওই পুরাটার মান, এই ব্লু কালারের যেটা আসে পুরাটার মান, ওইটাকে আবার ইয়ে দিয়ে ভাগ করা, মানে ওই পাশটা নিয়ে আসা, ওই পাশটা নিয়ে আসার জন্য এটা আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি যে কিভাবে আমি বুঝছি যে 25 মানে 25 এক্স এর মান বের করতে হলে যা করতে হয় সেটা ট্রাই করছি আর কি। কারণ এই যে আমি হচ্ছে বোর্ডে লিখে লিখে অঙ্ক করাইতে পছন্দ করি, বুঝছেন, আমার পক্ষে আপনাদের জন্য এক্সেলে করে প্লে করা খুব ডিফিকাল্ট। তারপরে না পারেন আপনারা আমাকে দেখতে, না পারি আমি আপনাদেরকে দেখতে, কে ঘুমাচ্ছে কে কি করতেছে কিছুই জানি না। তো অনলাইনে পড়ানোটা আমার জন্য একটু ডিফিকাল্ট, আপনাদের জন্য ক্যাচ করা ডিফিকাল্ট, এর মধ্যে অঙ্ক করানোটা আরো ডিফিকাল্ট কনসেন্ট্রেশন না থাকলে। এই জন্য বারবার আপনাদেরকে জিজ্ঞেস করি, আর একটু মানে একটু বারবার একই কথা বলার চেষ্টা করি যাতে বোঝা যায়। তাহলে যদি কনফিউশন না থাকে তাহলে আমাদের অঙ্ক শেষ। ঠিক আছে, ইয়েস ম্যাম। তাহলে আমরা আবার বইয়ে যাই। আচ্ছা, যেটা বলছিলাম যে আপনাদেরকে ডেট ফ্যাক্টরিং এর কথা বলবো, দেখা যাচ্ছে বইটা? ম্যাম দেখা আচ্ছা, যাচ্ছে। ডেট ফ্যাক্টরিং মানে আমরা এখানে কি পড়তেছি, আমরা এখানে পড়তেছি যে লং টার্ম ফাইন্যান্সের যত ধরনের সোর্স থাকে, বললাম যে ওভারড্রাফট ফ্যাসিলিটি থাকে, টার্ম লোন থাকে, তারপরে যে লোন স্টক বা বন্ড আমরা দেখলাম, সেরকম একটা অপশন হচ্ছে ডেট ফ্যাক্টরিং। ডেট ফ্যাক্টরিংটা কি, যে মনে করেন আপনার
অনেক বড় একটা রিসিভেবল আছে আপনার অ্যাকাউন্টসে, থাকে না? আপনি যদি ধারে বিক্রি করেন, অনেক প্রোডাক্ট বিক্রি করেন, আপনার কি বড় অ্যামাউন্ট রিসিভেবল থাকবে না অনেক বড় কোম্পানিগুলোর? ইয়েস ম্যাম। সেই রিসিভেবলটা হচ্ছে আপনার সোর্স অফ ফান্ডিং হতে পারে, সেটাকেই বলতেছে ডেট ফ্যাক্টরিং। এই সিস্টেমটায় কি হয় যে ধরেন আমার 1 কোটি টাকা রিসিভেবল আছে আমার বইতে, যে রিসিভেবলটা আমার ক্লিয়ার হবে কবে? 2 মাস পরে। কিন্তু আমার 1 মাস পরেই টাকার দরকার, আমি ব্যাংকের থেকে পাচ্ছি না, আইপিও তে যাওয়া সম্ভব না, কারণ আইপিও তে কিন্তু সবাই শেয়ার মার্কেটে যাইতে পারে না, এটা তো আপনারা বোঝেন। অনেক ধরনের রুলস রেগুলেশন ফলো করতে হয়, প্রফিটেবল দেখাইতে হয় কোম্পানি, মানে যে কোনো কাউকে তো মার্কেটে এসে পাবলিকের টাকা নিয়ে যাইতে দিবে না সরকার। কারণ অনেক সময় দেখা যায় না যে আমাদের ওই যে মফস্বল শহরে বা গ্রামে বা আপনার কিছু ইয়েতে দেখা যায় যে কোনো ফান্ড ক্রিয়েট করছে, পরে কোটি টাকা নিয়ে ভেগে গেছে। কিছুদিন আগেও তো কত আলিবাবা বিভিন্ন জিনিসের আছে না? তো এরকম শেয়ার মার্কেটে যে কোনো একটা কোম্পানি আসবে, ফেক অ্যাকাউন্টস দেখাবে, প্রফিটেবল দেখাবে, তারপরে সবাই তাদের শেয়ার কিনবে, আর সেই টাকা নিয়ে তারা কি করবে? ভেগে গেল। সেটা তো হবে না। সো আইপিও তে যাওয়াটা কিন্তু খুব একটা ইজি কাজ না, সবার জন্য পসিবল না। তো ব্যবসা করতে হলে তো টাকা সবার দরকার। এখন এই কোম্পানি মনে করেন অলরেডি অনেক টাকা ব্যাংক লোন নিয়ে নিছে, আর পারতেছে না, এরকম তো বিভিন্ন জনের বিভিন্ন রকমের কি হইতে পারে, প্রবলেম থাকতে পারে। এখন আমার 1 কোটি টাকা রিসিভেবল আছে, এবং এই 1 কোটি টাকা খালি হবে কবে? রিলিজ হবে 2 মাস পরে। আমার 1 মাস পরেই টাকা দরকার। আচ্ছা, এখন এই ডেট ফ্যাক্টরিং এ কোম্পানিগুলো কি অফার দিচ্ছে? তারা আমার রিসিভেবলের প্রবলেমটা, রিসিভেবল প্রবলেম বলবো না, রিসিভেবল ম্যানেজমেন্টটা তাদের কাঁধে নিয়ে নিচ্ছে। আমরা আপনাদের ফার্মে ওই যে পেরোলের কাজ হয় না, ইয়েস ম্যাম। যে আউটসোর্স করে ফার্মে, দেখেন না যে অনেকে বসে বসে পেরোলের কাজ করে? মানে একটা কোম্পানি নিজেদের কোনো লোকজন নাই বেতন টেতন দেওয়ার, একটা ফার্মকে, অডিট ফার্মকে আউটসোর্স করে দিছে। তারাই কি করে? তাদের প্রত্যেক মাসে বেতন কত টত হবে টবে এগুলো হিসাব করে বলে দেয়। সে আর এক্সট্রা লোক লাগলো না, আউটসোর্স করাইলো। সেরকম রিসিভেবল ম্যানেজমেন্টের কাজটাও কি করলো? আউটসোর্স করে দিল। আর এই আউটসোর্সের সাথে ডেট ফ্যাক্টরিং এর পার্থক্যটা কি? যে আমার কোম্পানির রিসিভেবলটা ম্যানেজ করার দায়িত্ব নিল, সে আবার কি বললো? তোমার টোটাল রিসিভেবলের 80% পর্যন্ত আমি তোমাকে লোন দিতে পারবো। তার 1 কোটি টাকার 80%, 80 লাখ টাকা আমি পেয়ে গেলাম লোন। হইলো আমার ফাইন্যান্সের প্রবলেম, টাকার প্রবলেম সলভ হয়ে গেল। এর বদলে তাকে আমার একটা সার্ভিস ফি বা কমিশন দিতে হবে, সে যেহেতু আমার রিসিভেবল ম্যানেজ করে দিবে। আবার কি ধরনের ইয়ে করতে পারে সে? মানে ডেট ফ্যাক্টরিংটা 2 রকমের, একটা রিকোর্স আর একটা নন রিকোর্স। নন রিকোর্সে কি হয়? ওই 2 মাস পরে তো ওই লোক কি গেল, ওই কোম্পানি আমার রিসিভেবলের টাকা আদায় করতে গেল, তখন মনে করেন যে কোনো কাস্টমার টাকা দিল না। ওই যে আমরা ছোটবেলায় করছি না, অনাদায়ী পাওনা অনাদায়ী দেনা সঞ্চিতির অঙ্ক, জীবনটা একেবারে আমার একেবারে একেবারে তেজপাতা হয়ে গেছিল এই অনাদায়ী দেনা আর অনাদায়ী এখনো পাওনা। আছে ম্যাম। আসলে তো ভার্সিটি ঢুকে ইংলিশ বইয়ে দেখছি জিনিসগুলো কত সোজা না, আর আমাদের বাংলা বইতে একে তো কঠিন কঠিন ওয়ার্ড, আর এগুলো এমন প্যাচে প্যাচে অঙ্ক করা হইতো, তখন আমার কাছে মানে মনে হতো আল্লাহ আমি কি কি করতেছি, কি বুঝতেছি, কেন এত কিছু। মানে আমাদের দেশে কি হয়, লজিকটাই বোঝানো হয় না, কনসেপ্টটা ক্লিয়ার করা হয় না। তো যেটা হলো যে তোমার যদি কোনো অনাদায়ী পাওনাও হয়, সেটার দায়িত্ব কে নিবে? ওই ডেট ফ্যাক্টরিং কোম্পানি। হ্যাঁ, কিন্তু এখানে আমার কি হইতেছে যে আমাকে স্বাভাবিক ও আমাকে সার্ভিস দিচ্ছে, আমাকে তো একটা পেমেন্ট তাকে দিতেই হবে। কিন্তু এখানে আমাদের উদ্দেশ্যটা কি? যে ডেট ফ্যাক্টরিংও আমার একটা ওয়ে অফ কি হইতে পারে, ফাইন্যান্সিং, যখন আমার বিগ অ্যামাউন্টের রিসিভেবল থাকতেছে। আচ্ছা, আরেকটা আমি আপনাদেরকে কি বলছিলাম? লিজিং, মনে আছে? এই যে এই টার্মগুলো যে বলছিলাম, এটার মধ্যে বলছিলাম আরেকটা কি পরে বলবো, লিজিং। আমরা জানি না লিজ নেওয়া হয়, ইজারা নেওয়া হয়, এগুলো আমরা শুনছি না?
ইয়েস ম্যাম, IFRS 16। এখন লিজে কি হয়, যে আমার একটা গাড়ি আছে, আরেকজন এসে আমার কাছে লিজ নিল, গাড়িটা 10 বছরের জন্য সে লিজ নিল। তো গাড়িটা কিন্তু 10 বছর ধরে সে কি করবে, ইউজ করবে, তার মতো করে ইউজ করবে। এবং বছর বছর আমাকে সে কি দিবে, একটা লিজের ফি দিবে বা ইন্টারেস্ট দিবে, যেটাই বলে একটা বছর বছর পেমেন্ট করবে। তাহলে লিজটা কি ওই লোকটার জন্য একটা সোর্স অফ ফাইন্যান্সিং হইলো নাকি হইলো না? ম্যাম, যিনি লিজ দিতেছে হুম, তো ওনার জন্য সোর্স অফ ফাইন্যান্স হইতেছে। না, আমি তো আমার গাড়ি দিয়ে দিছি, সে প্রত্যেক 10 বছরে আমাকে একটা একটা করে টাকা দিবে। আমার জন্য চাইতে যে লিজ নিল তার জন্য কিন্তু সোর্স অফ ফাইন্যান্সিং হইলো। কেন? তার যদি আজকে একটা গাড়ি কিনতে হইতো, তখনই মনে করেন গাড়ির দাম 50 লাখ টাকা, 50 লাখ টাকাটা তখনই কি হইতো, তার অ্যাকাউন্ট থেকে চলে যাইতো। এই 50 লাখ টাকাটা তার লোন নিতে হইতো কোনো জায়গা থেকে, সেইটার উপরে ইন্টারেস্ট দিতে হইতো, ম্যানেজ করতে হইতো, এবং একবারে 50 লাখ টাকা চলে যাইতো। তারপরে সে গাড়িটার মালিক হইতো। আর এখন কি, গাড়িটার সে লিগালি খালি মালিক হইল না, বাট 10 বছর ধরে মালিকের মতোই সে গাড়িটা কি করবে, ইউজ করবে। একবারে তার কাছ থেকে 50 লাখ টাকা গেল না, শুধু প্রত্যেক বছর বছর একটা লিজের পেমেন্ট দিতে হবে। তাহলে তার জন্য কি সোর্স অফ ফাইন্যান্সিং হইল না? যেই টাকাটা গেল না সেই টাকাটাই তো তার রইল, নাকি? বুঝছেন না বুঝেন নাই? আপনি মনে করেন আজকে একটা গাড়ি কিনবেন, আপনাকে গাড়ি কিনতে হইলে কি করতে হবে, ব্যাংক থেকে লোন নিয়ে টাকা ম্যানেজ করে গাড়ি কিনতে হবে, কি মৌসুমী? ইয়েস ম্যাম। রাইট, যে আপনাকে আজকে 10 লাখ টাকা ব্যাংক থেকে লোন নিয়ে 10 লাখ টাকা পেমেন্ট করে তারপরে গাড়িটাকে বাসায় নিয়ে আসতে হবে, দেন আপনি গাড়িটা 10 বছর ধরে ইউজ করতে পারবেন, ঠিক? জি ম্যাম। তাহলে এই যে 10 লাখ টাকাটা, এটা আপনাকে ম্যানেজ করতে হলো না কোনো জায়গা থেকে? ফাইন্যান্সিং অথবা 10 লাখ টাকাটা মনে করেন আপনার ঘরেই ছিল, আপনার মা বা বাবা আপনাকে দিতে রাজি হইলেন, তো সেটাও তো আপনাদের বাসা থেকেই যাইতো, বা যাইতো তো আউটফ্লো। ইয়েস ম্যাম। এখন আমি বলতে চাচ্ছি, আপনি সেটা না করে আপনি এবিসি কোম্পানি থেকে কি করলেন, একটা গাড়ি লিজ নিলেন। শর্ত কি, তুমি প্রত্যেক বছর 10,000 টাকা করে কি করবা, লিজের পেমেন্ট দিবা। তাহলে আপনি 10 বছর ধরে 10,000 করে মনে করেন পেমেন্ট করলেন, এবং 10 বছর গাড়িটা কি নিজের মতো কি করলেন, ইউজ করলেন। তাহলে কি লিজের যে সিস্টেমটা, এটা আপনার জন্য একটা ইনফ্লো না? আপনার তো 10 লাখ টাকা যায় নাই, একবারে গেছে? না ম্যাম। যায় নাই। তাহলে লিজও হচ্ছে আমার একটা লং টার্ম সোর্স অফ ফান্ড। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি ম্যাম, বুঝতে পেরেছি। তো ম্যাম ওইটাকে তো আমরা রাইট অফ ইউজ বলে আর কি। হ্যাঁ, সেইটা অ্যাকাউন্টিংটাই আমি এখানে আসতেছি না, আমরা এখানে কি পড়তেছি, ফাইন্যান্সিং। আমি বলতেছি যে এটা একটা সোর্স অফ ফান্ডের উৎস হইতে পারে, মানে সোর্স অফ ফান্ডের উৎস হইতে পারে নাকি Yes, আপনার ma'am. জন্য? Yes, ma'am. আমরা সেইটা পড়তেছি, আমরা এখানে অ্যাকাউন্টিং করতেছি না কিন্তু। আবার এই যে আপনি পাওনাদারকে টাকা দিবেন না, আজকে টাকা দেওয়ার কথা ছিল, আপনি 10 দিন পরে দিলেন, তাহলে 10 দিনের জন্য এই টাকাটা তো আপনার ঘর থেকে গেল না, সেটাও কিন্তু আপনার সোর্স অফ ফান্ড, তাই না? Yes, ma'am. ফাইন্যান্সে হচ্ছে টাকা গেল আর টাকা যাওয়া থেকে বাঁচাইলাম, দুইটাই কিন্তু কি, সরি, টাকা আসলো এবং টাকা যাওয়া থেকে বাঁচাইলাম, দুইটাই কিন্তু আপনার সোর্স অফ ফান্ড। যে টাকাটা যাওয়ার কথা ছিল, বাট এটা আমি অল্টারনেট একটা ওয়ে বের করে ফেলছি, সেটা আমার সোর্স অফ ফান্ড। আচ্ছা, তাহলে এগুলো চলে যাওয়ার পরে আমরা এখন আরেকটা জিনিস দেখবো। এই চ্যাপ্টারে আরো কিছু থিওরি আছে, ব্যাংক, মানি মার্কেট, ওগুলো সম্পর্কে, ওগুলো আপনারা পড়লেই পারবেন, নট এ বিগ ইস্যু। আচ্ছা, এখন আমরা আসছি ফাইন্যান্সিং এ গ্রোয়িং বিজনেস। মনে করেন আমরা একটা নতুন কোম্পানি দিছি, যেমন আমি নিজে একটা নতুন সিএ ফার্ম দিছি, নতুন কোম্পানি। এখন এই নতুন কোম্পানি গুলোকে তো ব্যাংক গেলে লোন দিবে, No, ma'am. Starting. ব্যাংকে মর্টগেজ দেওয়ারও তো আমার কিছু নাই, ডিফিকাল্ট না? আর আইপি শেয়ার মার্কেটে তো যাইতেই পারবে না।
তাই না? তাহলে এই নতুন কোম্পানিগুলোর কি হবে? যে সে ব্যাংক লোনও পাচ্ছে না, আইপিও তে যাওয়া তো কোশ্চেনেই আসছে না। তাহলে নতুন কোম্পানিগুলো বা গ্রোয়িং বিজনেস যেগুলোকে বলে তাদের জন্য আছে দুইটা উপায়। আছে বিজনেস অ্যাঞ্জেল। বিজনেস অ্যাঞ্জেল কি? যে অনেক বয়স্ক লোক আছেন যাদের অনেক অ্যাসেট আছে না আমাদের আশেপাশে, বাট তাদের কিন্তু সেই স্ট্রেংথ, রিস্ক নেওয়ার উদ্যম বা ঝুঁকি নেওয়ার অ্যাবিলিটি এইসব আর এখন তাদের মধ্যে কি নাই। তারা আর এখন কোনো বড় প্রজেক্টে ইনভেস্ট করবে, ব্যবসা করবে, রাত দিন পরিশ্রম করবে, সেই অবস্থায় তারা নাই। তো তারা কি করতেছে? এই গ্রোয়িং বিজনেস গুলোকে কি করতেছে? লোন দিচ্ছে। তো তাদেরকে বলতেছে বিজনেস এঞ্জেল, যে স্টার্ট আপ। আমাদের কাছে তো স্টার্ট আপ নামটা অনেক পরিচিত, স্টার্ট আপ বিজনেস। আরেকটা কি হইতে পারে? যে ভেঞ্চার ক্যাপিটাল। ভেঞ্চার ক্যাপিটালটা বিজনেস এঞ্জেলের চেয়ে আরেকটু কি অর্গানাইজড। এইটা হচ্ছে প্রফিট শেয়ারিং এর একটা ব্যাপার থাকে সম্ভবত বিজনেস। হ্যাঁ, এটা কেউ আপনাকে টাকা দিচ্ছে, আপনি করবেন না, কিন্তু এটা একটা ওয়ে। কারণ আপনার তো টাকা দরকার, আপনি স্টার্ট আপ বিজনেস। বিজনেস অ্যাঞ্জেলের যে বিষয়টা আছে ওটাকে কি হ্যাঁ। আমরা পার্সোনালি লোন নেওয়া বলতে পারি? পার্সোনাল হেল্প বা হ্যাঁ loan? হ্যাঁ হ্যাঁ, এরকম বলতে পারি, কিন্তু এরা যে সবসময় আপনার পরিচিত হবে তা কিন্তু না। মানে হয় না যে অনেক সময় আপনার বিজনেস আইডিয়াটা এতই লুক্রেটিভ যে তারা খুব ইগারলি আপনার এখানে ইনভেস্ট করতে রাজি হইল। মানে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, আপনার আইডিয়াটা আসলেই ক্লিক করবে এবং খুব তাড়াতাড়ি এটা একটা প্রফিটেবল বিজনেস হবে, এবং বিজনেস এঞ্জেল যারা যারা ইনভেস্ট করবে তারা একটা ভালো কি পাবে, রিটার্ন পাবে। মানে অবশ্যই আপনার আইডিয়াতে, আপনার প্রসপেক্টাসে, আপনার প্রপোজালে কনভিন্স হলেই না বিজনেস এঞ্জেল টাকা দিবে, পার্সোনাল লোনের মতোই। আচ্ছা, আর যেটা ভেঞ্চার ক্যাপিটাল, এইটা বলছে বিজনেস এঞ্জেলের চাইতে আরেকটু ফর্মাল। এরা আপনার সাথে এগ্রিমেন্টে যাবে, হাই রিস্ক নিচ্ছে, তারা আপনার যে বোর্ড থাকবে সেই বোর্ডে পার্টিসিপেট করবে। নলেজ তারা- শেয়ারিং এর বিষয়টা থাকবে না? নলেজ শেয়ারিং না, তাদের একটু কন্ট্রোলিংও থাকবে। তারা হয়তো 20% থেকে 50% পর্যন্ত আপনার কি থাকতে পারে, পার্টিসিপেটরি থাকতে পারে। মানে তাদের একটু কন্ট্রোল থাকবে। তারা অ্যাডভাইস দিবে, ম্যানেজমেন্টকে ইনফ্লুয়েন্স করতে চাবে, যেহেতু তাদের একটা বড় মানে টাকাটার একটা বড় অংশই কি বিজনেসে তাদের। তো তারা হচ্ছে অ্যাডভাইস দিবে, ম্যানেজমেন্টকে ইনফ্লুয়েন্স করবে। হ্যাঁ, মানে একটু ফর্মাল। বিজনেস এঞ্জেল তো আপনাকে টাকা দিয়ে গেল, তারপরে হচ্ছে আপনার ব্যবসায় আর সে কোনো খবরদারি বা করলো না, বা ভেঞ্চার ক্যাপিটালে সেটা হচ্ছে না। আরেকটা কি করবে ভেঞ্চার ক্যাপিটালিস্টে, যে ভেঞ্চার ক্যাপিটালিস্ট যে ক্যাপিটালটা দিবে তার মাথায় থাকবে যে আমি এখানে হয়তো 3 থেকে 5 বছর, খুব লং টার্ম এখানে থাকার তার প্ল্যান থাকবে না। সে দেখবে যে এই ব্যবসাটা 3 থেকে 5 বছরের মধ্যে একটা খুব ভালো জায়গায় যাবে, সো আমি কি হয়ে যেতে পারবো, এখান থেকে আমার শেয়ারটা বিক্রি করে দিয়ে, মানে ভালো একটা ক্যাপিটাল গেইন নিয়ে আমি কি করতে পারবো, এখান থেকে বের হয়ে যাইতে পারবো। মানে হাই রিস্ক হাই গেইন। ভেঞ্চার ক্যাপিটাল অনেক বেশি রিস্ক নেবে, তার গেইনটাও হবে ওরকম বেশি, ক্যাপিটাল গেইন। আর ভেঞ্চার ক্যাপিটালেতে প্রথমেই হচ্ছে একটা এক্সিট রুট। যখন আমরা ওই যে আপনারা মুভি দেখেন নাকি জানি না, বা ধরেন ডাকাতের মুভিতে কি দেখা যায়, ডাকাতি করাটা বড় বিষয় না, ডাকাতি করে বের হয়ে যাওয়াটা হলো কি কঠিন। হ্যাঁ হ্যাঁ, তো ভেঞ্চার ক্যাপিটালের হচ্ছে আগে এক্সিট রুট ভাইবা থাকতে হবে, যে আমি কিভাবে এই কোম্পানিতে ইনভেস্ট করতেছি, আমার এখান থেকে 3 বা 5 বছর পরে আমার এক্সিট রুটের প্ল্যানটা কি হবে। এক হইতে পারে যে ট্রেড সেল, সে তার শেয়ার বিক্রি করে দিল, অথবা কেউ তার শেয়ার বাইব্যাক করে নিল। হ্যাঁ, তো এগুলো আসলে, এটা তো ইউকের বই, ওইটাই আমরা পড়তেছি। আমাদের দেশে খুব একটা এইভাবে মানে ঠিক এইভাবেই চলতেছে নাকি, এইটা আমার কাছে অতটা ইনফরমেশন আসলে নাই, বাট অবশ্যই হচ্ছে। তো
এইটা ডিটেলস নিয়ে আমি আসলে ওরকম ঘাটাঘাটি করি নাই, বাট যেটা যেহেতু এটা ইউকের বই, ওখানে অনেক রকম মানে চলে এই জন্য ওদের ইয়েটাই ওভাবে লিখে দিচ্ছে, ঠিক আছে। বাট এই জিনিসটা খুবই জনপ্রিয় এবং এটা আরো বাড়বে, ভেঞ্চার ক্যাপিটাল। এইটাই হচ্ছে আপনার চ্যাপ্টার 8। আর যেগুলো জিনিসগুলো আছে, এই যে রিস্ক বলেন, বিল অফ এক্সচেঞ্জ বলেন, এগুলো লেটার অফ ক্রেডিট মানে এলসি, এগুলি সবই থিওরি। আপনারা এখানে পড়লে বুঝবেন না এমন কিছু নাই। আর পার্সোনাল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট যেটা, এটার কোনো অঙ্ক টঙ্ক এগুলো কিছুই নাই এইখানে। জিনিসটা হচ্ছে গিয়ে যে আমাদের দেশে তো এরকম আমরা পার্সোনাল যে আমাদের ফাইন্যান্স, এটাকে তো ওভাবে আমরা ম্যানেজ করি না বা আমাদের অত প্ল্যান থাকে না। বাট বাইরের দেশে কিন্তু অনেক প্ল্যান থাকে। যখন স্কুলে পড়ে তখন, বা স্কুলে পড়ে বলতেছি, যখন তাদের 18 হয়ে যায় তখন থেকেই কিন্তু তারা কি নিজেদের ব্যয়ভার নিজেরাই বহন করে, তাই না? তারা তার মা বাবার ঘরে বসে থাকে না। তো তাদের আপনার ফিনান্সিয়াল যে ম্যানেজমেন্টটা, সেটার সুন্দর একটা প্ল্যানিং থাকে। যেমন এই এই যে আমার কি ধরনের ফাইন্যান্সের নিড, অমুক এই যে যে আমি বিয়ে করব তখন আমার কি নিড হতে পারে, কোন এজ থেকে আমি একটা বাড়ি করার জন্য টাকা জমাবো, আহ, কোন এজে যে সুন্দর প্ল্যান থাকে, আমি রিটায়ারমেন্টে যাব কোন বছরে, তারপর থেকে আমি কোন ফর্মে পেনশন পাবো, কিভাবে চলবো। তো সেই জিনিসগুলো এখানে পার্সোনালটার মতো কিছু নাই, জাস্ট আপনারা রিডিং করবেন এখানে, বুঝেন। আমার নাম্বার তো আমি আপনাদেরকে দিয়ে দিছি, আমাকে টেক্সট বা এখান দিয়ে এখানে, মানে এখানে কঠিন কিছু নেই, ঠিক আছে। তাহলে আপনার 8 শেষ হলো।